ওকে, শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইউএস এম্বাসি ঢাকা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা জানি আর কিছুদিনের মধ্যেই আপনাদের সকলের ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ এর সাক্ষাৎকার রয়েছে, আর আপনারা অনেকদিন ধরেই এই ভিসা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন। আজ এই জন্য আমরা অনেক বিষয়ে কথা বলবো, যেটা আপনাদের ইন্টারভিউর আগে আপনাদের কি কি করণীয় আছে, বা ইন্টারভিউর দিন আপনারা কি ধরনের প্রিপারেশন নেবেন বা কি কি করতে হবে এখানে এসে আপনাদের, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের প্রেজেন্টেশন শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। এই বিষয়গুলো হচ্ছে, আপনারা দয়া করে কেউ প্রেজেন্টেশনের জন্য রেকর্ডিং এর কোনো রিকোয়েস্ট আমাদেরকে পাঠাবেন না। আপনাদের মাইক্রোফোন গুলো আমরা মিউট করে রেখেছি, দয়া করে এটি আনমিউট করার কোনো চেষ্টা করবেন না। আপনাদের সুবিধার্থে প্রেজেন্টেশনের দুটো অংশে আমরা প্রশ্নোত্তর পর্ব নিব। প্রথমে মাঝামাঝি সময় একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে, আর প্রেজেন্টেশনের শেষেও আমাদের একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে। প্রশ্নোত্তর পর্বে আমরা আমাদের যে চ্যাট বক্সটি আছে সেটি আপনাদের জন্য ওপেন করে দিব। এই চ্যাট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন। তবে মনে রাখবেন, আমাদের একান্ত অনুরোধ আপনাদের কাছে, চ্যাট বক্সে একই প্রশ্ন বারবার কপি পেস্ট করে আপনারা দিবেন না। এছাড়া আপনাদের কেস নাম্বার, পাসপোর্ট নাম্বার বা পার্সোনালি আইডেন্টিফাইবল কোনো ইনফরমেশন দিয়ে চ্যাট বক্সে দয়া করে আপনারা প্রশ্ন করবেন না। সাধারণত দেখা যায় যে চ্যাট বক্সে আমাদের এখানে খুব কমন কিছু প্রশ্ন এসে থাকে, যেমন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এম্বাসিতে ঢোকা যাবে কিনা। না, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন নিয়ে এম্বাসিতে ঢোকা যাবে না। আমাদের অনেক অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের অ্যাসিস্ট্যান্স এর দরকার হয় বিভিন্ন কারণে। অনেকে প্রশ্ন করেন তার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট আসতে পারবে কিনা সাহায্যকারী হিসেবে। এই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে হ্যাঁ, আসতে পারবে। আহ কিন্তু যিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসবেন অবশ্যই তার ন্যাশনাল আইডি বা পাসপোর্ট সাথে থাকতে হবে, অরিজিনালটি। এছাড়া অনেকে প্রশ্ন করেন পিটিশনার আসতে পারবে কিনা সাথে। হ্যাঁ, পিটিশনার আসতে পারেন, তবে পিটিশনারেরও ভ্যালিড ফটো আইডি সাথে থাকতে হবে। তবে পিটিশনার অ্যাপ্লিকেন্টের সাথে কনসুলার উইন্ডোতে ইন্টারভিউর সময় থাকতে পারবেন কিনা এটা কনসুলার অফিসারের ডিসিশন। আজ আমাদের সাথে একজন কনসুলার অফিসারও যুক্ত হয়েছেন ইন্টারভিউর পরবর্তী অংশে। কনসুলার অফিসার অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন এবং আপনাদের প্রশ্নেরও উত্তর দিবেন। প্রেজেন্টেশন শুরু করার আগে আমি কনসুলার অফিসারকে অনুরোধ করব তার গুরুত্বপূর্ণ কিছু রিমার্ক আমাদের জন্য দেওয়ার জন্য। ওভার টু ইউ, কনসুলার অফিসার। Hello, good morning or good afternoon, good evening, wherever you're at. Thank you for joining us. I'm a consular officer here at the U.S. Embassy in Dhaka, Bangladesh, and I look forward to spending the next hour or so with you going over immigrant visas. Thank you for coming. Thank you, Consular Officer. Thank you for your valuable remarks. এখন চলুন শুরু করি আমরা ইমিগ্রেশন ভিসা আমাদের যে প্রেজেন্টেশন আছে সেটাতে। ইন্টারভিউর দিন আপনারা যেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন বা যেসব বিষয়ে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা এখন সেসব বিষয় নিয়ে কথা বলবো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নেক্সট স্লাইড প্লিজ। ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউর জন্য প্রথমেই যে কাজটি করতে হয় সেটা আপনাদের একটি অনলাইন ফর্ম অর্থাৎ DS-260 ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হয়। স্ক্রিনে একটি আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে এই ফর্মটি পূরণ করতে হয়। আমরা আশা করছি ইতিমধ্যে আপনারা সকলেই এই ফর্মটি পূরণ করে ফেলেছেন। DS-260 ফর্মটি হচ্ছে আপনার ফর্ম। এই ফর্মে আপনার সকল তথ্য, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো থেকে থাকে। সেজন্য আমরা প্রেফার করি এই ফর্মটি যদি আপনি অথবা আপনার পিটিশনার নিজে পূরণ করেন, অথবা সবচেয়ে ভালো হয় এই ফর্মটি যদি আপনি নিজে পূরণ করেন। সেক্ষেত্রে আপনারা যখন ইন্টারভিউ দিতে আসবেন, কনসুলার অফিসার যখন আপনাদের বিভিন্ন প্রশ্ন করবে, আপনারা সহজ, সুন্দর, সঠিকভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। DS-260 ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়।
সো জিএসটি ফর্ম যখন আপনারা ফিল আপ করবেন, সঠিকভাবে সতর্কতার সাথে সত্যভাবে সকল তথ্য সঠিকভাবে দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। নেক্সট স্লাইড প্লিজ। DS-260 ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু বিষয় আছে যেটা সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আমরা। নেক্সট স্লাইড। যেমন আপনাদের নামের ক্ষেত্রে আপনাদের অনেকের দেখা যায় যে নামের বানানে ভুল থাকে বা অনেকের কোনো নিকনেমও থেকে থাকে। তা সেক্ষেত্রে যখন DS-260 ফর্মটি ফিল আপ করবেন, আপনাদের আগে পরে ব্যবহৃত সকল নাম কিন্তু এখানে থাকতে হবে। এছাড়া দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে অনেকে বিয়ের পরে ডিফারেন্ট সারনেম গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে ওনার আগে বা পরে যে ঘরের নামগুলো আছে সবগুলোই DS-260-তে আপনারা দিবেন। 16 বছর বয়স হওয়ার পর থেকে আপনি যে ঠিকানাতে দেশে বা দেশের বাইরে ছিলেন সেই সব ঠিকানাগুলো DS-260 ফর্মে কিন্তু আপনাদেরকে ডিটেলসে দিতে হবে। এছাড়া রয়েছে, নেক্সট স্লাইড প্লিজ, পেশা সংক্রান্ত তথ্য। আপনি পূর্ববর্তী বা আপনার বর্তমান সব পেশার ডিটেলস DS-260-তে দিতে হবে। আপনি বর্তমানে যদি অবসরপ্রাপ্ত অথবা কোনো কাজে নিয়োজিত নাও থাকেন, সেক্ষেত্রে সে তথ্য DS-260-তে দিতে হবে। আপনি এর পূর্বে যদি কখনো ইউএসএ তে ভ্রমণ করে থাকেন, সে তথ্য আপনাদেরকে দিতে হবে। আপনারা যদি কখনো ইউএস ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন অথবা রিফিউজড হয়ে থাকেন, সে তথ্য অবশ্যই DS-260-তে দিতে হবে। এছাড়া গত 5 বছরের যত ইন্টারন্যাশনাল ট্রাভেল আছে সে সম্পর্কিত তথ্য আপনাকে DS-260-তে অবশ্যই দিতে হবে। এরপর আসছে DS-260 আপডেট সংক্রান্ত বিষয়। DS-260-তে কোনো তথ্য যদি আপনারা আপডেট করতে চান বা পরিবর্তন করতে চান, যেমন নামের ভুল, পাসপোর্ট নাম্বার চেঞ্জ হয়েছে, ঠিকানা পরিবর্তন, এ সংক্রান্ত তথ্য বা আপনাদের রিসেন্ট কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলের তথ্য যদি আপনারা আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনারা যেদিন ইন্টারভিউ দিতে আসবেন, আপনাদের যে প্রথম উইন্ডোতে আপনাদের দেখা হয়, সেখানে আপনাদের লোকাল কনসুলেট স্টাফদের সাথে আপনারা পেপারগুলো জমা দেন তাদের কাছে, তাদের সাথেই আপনারা এই বিষয়টি অবশ্যই শেয়ার করবেন। তারাই আপনাদের এই তথ্যটি DS-260-তে আপডেট করে দিবে। হ্যাঁ, DS-260 নিয়ে আমরা আমাদের চ্যাট বক্সে প্রচুর প্রশ্ন পেয়ে থাকি। অনেকেই বলেন যে আমাদের DS-260-টা কিভাবে আবার আপডেট করব। এছাড়া ইন্টারভিউর আগে অনেক আমরা ইমেলও পাই, আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে আপনাদের DS-260-টা আপডেট করে দিতে। আমাদের প্রেজেন্টেশনটি যদি এখন পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে এই প্রশ্নগুলো আপনারা আর করবেন না এবং এই ধরনের ইমেল রিকোয়েস্টও আমাদের কাছে আর পাঠাবেন না। আপনাদের কোন রকম আপডেট করার প্রয়োজন হলে ইন্টারভিউর দিন লোকাল কনসুলেট স্টাফকে জানাবেন, আমরা সেভাবে আপডেট করার ব্যবস্থা নিব। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা ইন্টারভিউর আগে যা যা করণীয় আছে সে বিষয়ে কথা বললাম। এবার ইন্টারভিউর দিন আপনারা যে যে ডকুমেন্ট নিয়ে আসবেন সে বিষয়ে আমরা কথা বলবো। নেক্সট স্লাইড প্লিজ। তবে এইসব ডকুমেন্ট সংক্রান্ত 3টা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। 1, ইন্টারভিউর আগে সব ডকুমেন্ট সিয়াকে আপলোড থাকতে হবে। 2, ইন্টারভিউর দিন সব ডকুমেন্ট অরিজিনাল নিয়ে আসতে হবে। আমি আবারও বলছি, ইন্টারভিউর দিন সব ডকুমেন্ট অরিজিনাল নিয়ে আসতে হবে। আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, ডকুমেন্ট গুলো যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় হয়, সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টের পাশাপাশি ইংলিশ ট্রান্সলেটরও আপনারা নিয়ে আসতে হবে। এরপর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ইন্টারভিউর দিন কোন কোন ডকুমেন্ট গুলো নিয়ে আসবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই রয়েছে পাসপোর্ট। আপনার নামে ইস্যু হওয়া নতুন পুরাতন সকল পাসপোর্ট আপনাদের সাথে আনতে হবে। ইন্টারভিউর দিন আপনার পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের কম থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাসপোর্টটা রিনিউ করে নতুন পাসপোর্ট নিয়ে ইন্টারভিউতে আসবেন। এরপরে আছে ভিসা ফটো। ভিসা পত্র প্রত্যেক অ্যাপ্লিকেন্টের জন্য 2 কপি ভিসা ফটো আনতে হবে। ভিসা ফটোটি 6 মাসের মধ্যে তোলা হতে হবে। ভিসা ফটোর সাইজ হবে 2x2 ইঞ্চি বা 5x5 সেন্টিমিটার। ছবি তোলার সময় আপনারা
চশমা বা কোনো ধরনের আইওয়্যার পরিধান করতে পারবেন না। আপনাদের যে ছবিগুলো সেটি ফটোশপড বা এডিটেড হওয়া যাবে না। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। আর যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড, ছবি তোলার সময় আপনারা যদি একটি রঙিন কাপড় পরেন সেক্ষেত্রে ছবিটি সুন্দর হবে। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু আমাদের স্ক্রিনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে একটি আইডিয়াল ইউএস ভিসার ফটোগ্রাফ কিরকম হতে পারে বা রিকোয়ারমেন্ট কি সেই বিষয়ে আমরা ছবিটা দিয়েছি, আপনারা দেখলেই এটা সঠিকভাবে বুঝতে পারবেন। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যান্ডেটরি সিভিল ডকুমেন্টস বা নাগরিকত্বের প্রমাণ যেসব কাগজপত্র আছে সেটা নিয়ে। আপনারা আমাদের প্রেজেন্টেশন স্লাইডের উপরেই দেখতে পাচ্ছেন ব্রিং অরিজিনাল বা অরিজিনাল নিয়ে আসবেন। তার মানে ইন্টারভিউর দিন সব ডকুমেন্ট অরিজিনাল আনতে হবে। এবং আমাদের প্রেজেন্টেশন স্লাইডের একদম নিচে কিন্তু আমরা দিয়েছি একটি লাল রং দিয়ে লেখা দেওয়া আছে, ইউ অলসো নিড টু আপলোড দ্য ডকুমেন্টস ইন সিয়াক। যে ডকুমেন্ট আপনারা, প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাদের সিয়াকে আপলোডেড থাকতে হবে। এরপরে প্রথম যে ডকুমেন্টটা সেটি হচ্ছে অনলাইন রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট। bdirs.gov.bd থেকে বাংলাদেশ সরকারের অনলাইনের নিবন্ধনকৃত বার্থ সার্টিফিকেট আপনাদের ইন্টারভিউ দিন সাথে আনতে হবে। এতে একটি নিউমেরিক্যাল সিরিয়াল নাম্বার থেকে থাকে। ইন্টারভিউ চলাকালীন দুঃখিত, আপনাদের ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালে কোনো আবেদনকারী যদি অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে bdirs.gov থেকে নেওয়া ডেথ সার্টিফিকেটটা আমাদের প্রয়োজন হবে। একটা কথা মনে রাখবেন, হসপিটাল থেকে ইস্যুকৃত কোনো ডেথ সার্টিফিকেট এম্বাসিতে গ্রহণ করা হয় না। এছাড়া যেসব অ্যাপ্লিকেন্ট ম্যারিড আছেন তারা বিবাহিত এবং ইসলাম ধর্মের অনুসারী হলে তাদের নিকাহনামা বাংলা ইংরেজি অরিজিনাল দুটোই লাগবে। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের নিজ নিজ ধর্মীয় উপাসনালয় থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। আপনার যদি কখনো বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স বা আপনি যদি তালাকপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অরিজিনাল তালাকনামা, ডিভোর্স ডকুমেন্ট এটি আনতে হবে। অনেক পিটিশনার আছেন যাদের পূর্বে ডিভোর্স হয়েছে, সেক্ষেত্রে পিটিশনারের ডিভোর্স ডকুমেন্টটাও আনতে হবে। এগুলো ম্যারেজ বেসড যে আমাদের ভিসা ক্যাটাগরি আছে সেগুলোর ক্ষেত্রে। তবে আপনারা মনে রাখবেন, আমাদের যারা IR5 অ্যাপ্লিকেন্টস আছে তাদের জন্য বিবাহ বা তালাক সংক্রান্ত যে ডকুমেন্টস আছে এগুলো নিয়ে আসা ম্যান্ডেটরি নয়। আর আমাদের একটি নতুন রিকোয়ারমেন্টস কিছুদিন থেকে শুরু হয়েছে, কয়েক মাস থেকে, সেটা হলো যারা IR5 এবং F4 অ্যাপ্লিকেন্টস আছেন তারা তাদের যে পিটিশনার আছেন তাদের অনলাইনের রেজিস্টারকৃত বার্থ সার্টিফিকেটের অরিজিনালটি নিয়ে আসতে হবে। এই বার্থ সার্টিফিকেটের স্ক্যান্ড কপিটি সিয়াকে আপলোড থাকতে হবে এবং ইন্টারভিউর দিন অবশ্যই পিটিশনারের অরিজিনাল বার্থ সার্টিফিকেট আপনাদেরকে সাথে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমরা আবারও মনে করিয়ে দিতে চাই এটি শুধুমাত্র IR5 এবং F4 অ্যাপ্লিকেন্টসদের ক্ষেত্রে। এছাড়া আরেকটি বিষয় আছে, আপনার বা আপনার পিটিশনারের অনেক সময় নামের পরিবর্তন হয়ে থাকে। এক্ষেত্রে এরকম কিছু যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের নামের পরিবর্তনের ডকুমেন্টস অবশ্যই সিয়াকে আপলোড করবেন এবং ইন্টারভিউ দিন সাথে করে নিয়ে আসবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আদার ডকুমেন্টস এর মধ্যে যেগুলো আছে এর মধ্যে আছে একটি ভিসা ফি পেমেন্ট নিয়ে। আমরা আশা করছি আপনি অথবা আপনার পিটিশনাররা ইতিমধ্যে আপনাদের ভিসা ফিটা প্রদান করে ফেলেছেন। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কাদের জন্য প্রয়োজন? কোনো অ্যাপ্লিকেন্টের বয়স যদি 16 বা তার বেশি হয়, ম্যান্ডেটরি ভাবে তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ থাকে 2 বছর। আপনারা চ্যাট বক্সে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ নিয়ে অনেক প্রশ্ন করেন, সো একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা একটু শুনবেন। একটি পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের মেয়াদ থাকে 2 বছর, অর্থাৎ 1 মে 2025 যদি আপনার পুলিশ সার্টিফিকেটটা ইস্যুড হয় 1 মে 2027 পর্যন্ত এটি ভ্যালিড থাকবে। ইন্টারভিউর আগে যদি পুলিশ সার্টিফিকেটের মেয়াদটা শেষ হয়ে যায় অথবা মাত্র অল্প কিছুদিন আছে, সেক্ষেত্রে পুলিশ সার্টিফিকেটটা রিনিউ করে যে নতুন পুলিশ সার্টিফিকেটটা পাবেন সেটা
স্ক্যান্ড কপিটা সিয়াকে আপলোড করে অরিজিনালটি সাথে করে নিয়ে আসবেন। ইন্টারভিউর সময় যদি কোনো অ্যাপ্লিকেন্টের বয়স অলরেডি 16 হয়ে যায় বা অল্প কিছু দিনের মধ্যে 16 হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের জন্য নতুন পুলিশ সার্টিফিকেট অবটেন করবেন, স্ক্যান্ড কপিটা সিয়াকে আপলোড করে অরিজিনালটি সাথে করে নিয়ে আসবেন। আমাদের অনেক অ্যাপ্লিকেন্ট আছেন যারা দেশের বাইরে লেখাপড়া অথবা কাজের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে 1 বছরের বেশি সময় থেকেছেন পূর্বে। তাদের ওইসব দেশ থেকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। travel.state.gov ওয়েবসাইটটিতে এ সম্পর্কিত তথ্য আছে, আপনারা এটা পড়লে বুঝতে পারবেন কিভাবে অন্য দেশ থেকে পুলিশ সার্টিফিকেট গ্রহণ করা যায়। তবে অনেকে আছেন যারা খুব অল্প দিনের জন্য ট্যুরিজম বা চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া অথবা ইন্ডিয়াতে ভ্রমণ করেছেন, এই ক্ষেত্রে তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। অনেক অ্যাপ্লিকেন্টরা যেমন কাজের উদ্দেশ্যে অন্য দেশে থাকেন, কিন্তু অনেক সময় দেখা যায় তারা ওই দেশ থেকে চলে আসার পরে ওই দেশের পুলিশ সার্টিফিকেট আর গ্রহণ করতে পারছেন না। এরকম কোন সিচুয়েশনের মধ্যে যদি আপনি এক্সপেরিয়েন্স করেন, সেক্ষেত্রে ইন্টারভিউর দিন কনসুলার অফিসারকে অবশ্যই আপনি এই বিষয়টি জানাবেন এবং সাথে সাথে আপনাদেরকে যথেষ্ট প্রমাণও দেখাতে হবে যে আপনি ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি পারেন নাই। অনেক সময় দেখা যায় ইন্টারভিউর আগে অ্যাপ্লিকেন্টদের পাসপোর্ট রিনিউ হয়। এক্ষেত্রে আপনাদের পুলিশ সার্টিফিকেটের মেয়াদটি আছে কিন্তু পাসপোর্ট রিনিউ হয়েছে, সো পুলিশ সার্টিফিকেটে আপনাদের পাসপোর্টের যে নাম্বারটি আছে এটি পুরাতন পাসপোর্ট নাম্বার। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ সার্টিফিকেটের মেয়াদ আমরা আগেই বলেছি 2 বছর থাকে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ যদি আপনার ভ্যালিড থাকে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট রিনিউ করলে নতুন করে আর আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার কোনো প্রয়োজন নাই। তবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় হয়ে থাকে, সেক্ষেত্রে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সের সাথে সাথে ট্রান্সলেটেড একটি কপিও আপনাকে আনতে হবে এবং ওই ট্রান্সলেটেড কপিটি সিয়াকে অবশ্যই আপলোডেড থাকতে হবে। এরপর আমরা কথা বলবো মেডিকেল এক্সামিনেশন নিয়ে। মেডিকেল এক্সামিনেশন প্রত্যেক ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টের জন্য ম্যান্ডেটরি, তার বয়স যতই হোক না কেন। ইন্টারভিউর সাধারণত 3 সপ্তাহ আগে আমাদের যেসব অ্যাপ্রুভড এনলিস্টেড প্যানেল ফিজিশিয়ান আছেন, তাদের কাছ থেকে আপনারা আপনাদের মেডিকেল এক্সামিনেশনটি করে নেবেন। প্যানেল ফিজিশিয়ানরা আপনাদের মেডিকেল এক্সামিনেশনের রিপোর্টটা রেডি হলে সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দেন। অনেক ক্ষেত্রে দেখা যায় মেডিকেল এক্সামিনেশনের সময় প্যানেল ফিজিশিয়ানরা কোনো অ্যাপ্লিকেন্টদেরকে টিবি টেস্টের জন্য রেফার করে থাকেন। এক্ষেত্রে ভয় পাবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কিছু নেই। আপনাদের মেডিকেল রিপোর্টটি যখন ক্লিয়ার হবে, প্যানেল ফিজিশিয়ানরা রিপোর্টটি আমাদের কাছে পাঠাবেন, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব এবং নতুন একটি ইন্টারভিউর ডেট আপনাদেরকে আমরাই দিব। তার আগে প্যানেল ফিজিশিয়ানরা যে পরামর্শ দেন, দয়া করে অবশ্যই সেটা মেনে চলবেন। কোনো অ্যাপ্লিকেন্টের প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টকে যদি টিবি টেস্টের জন্য রেফার করা হয়, তাহলে সেক্ষেত্রে ওই দিন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট সহ পরিবারের অন্য কেউ ইন্টারভিউতে আপনারা আসবেন না। তবে যদি অন্য কোনো সদস্যকে ফ্যামিলির টিবি টেস্টের জন্য রেফার করা হয়ে থাকে, সেক্ষেত্রে উনি ব্যতীত অন্যরা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন। এরপরে আছে ইন্টারভিউর দিন আপনাদের অবশ্য করণীয় কিছু বিষয় নিয়ে। প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টস বা আঙ্গুলের ছাপ। আমাদের এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ছবি দেয়া আছে, সবুজ রঙের বাতি জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম একটি স্ক্যানারই আমাদের উইন্ডোতে থাকে যেখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়। প্রথমে বাম হাতের 4 আঙ্গুল, এরপর ডান হাতের 4 আঙ্গুল এবং সবশেষে 2টা বুড়ো আঙ্গুল, এভাবে করে স্ক্যানার উপরে দিয়ে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট যখন দিবেন, একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার আঙ্গুলগুলো শুষ্ক এবং পরিষ্কার যেন থাকে। এরপরে আছে শপথ গ্রহণ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের একটি ছবি আছে কিভাবে আপনারা আপনাদের ডান হাত তুলে শপথ নিবেন কনসুলার অফিসারের সামনে। এখন পর্যন্ত যে সকল ডকুমেন্ট আপনারা জমা দিয়েছেন এবং ইন্টারভিউর দিন যা যা বলবেন, সেটাকে সত্য বা সঠিক বলে কনসুলার অফিসারের সামনে আপনাদেরকে শপথ নিতে হবে। আপনাদের শপথ নেওয়ার শেষ হওয়ার পরে কনসুলার অফিসার আপনাদেরকে ইন্টারভিউ নেবেন।
এতক্ষণ আমরা অনেক ডকুমেন্ট নিয়ে আলোচনা করলাম, ম্যান্ডেটরি সিভিল ডকুমেন্টস, নাগরিকত্বের ডকুমেন্টস। এখন আমরা দেখি যদি আপনার কাছে এই সকল কাগজপত্র না থাকে তাহলে কি হবে। তাহলে যেটা হবে, ইন্টারভিউর দিন আপনাদের ভিসাটি ইস্যু হবে না। এইসব ডকুমেন্ট অবশ্যই আপনাদের সিয়াকে আপলোডেড থাকতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টটি আপনাদের ইন্টারভিউর দিন নিয়ে আসতে হবে। যদি আপনারা এটি না করতে পারেন ইন্টারভিউর দিন, সেক্ষেত্রে ওই দিন আপনাদের ভিসাটি রিফিউজড অবস্থায় থাকবে এবং পরবর্তীতে এসব কাগজপত্র জমা দেওয়ার পরেও কিন্তু অনেক মাস লেগে যেতে পারে আপনাদের ভিসা ইস্যু হতে। সময় মতো ডকুমেন্ট জমা দেওয়া দায়িত্ব আপনার এবং আপনার পিটিশনারের। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের এই সকল কাগজপত্র সিয়াকে আপলোড করে অরিজিনাল কপিটি আপনাদের যেটা প্রি সিলেক্টেড ডকুমেন্ট কালেকশন সেন্টার আছে সেখানে জমা দিয়ে দিবেন। আমরা অনেক সময় দেখি প্রয়োজনীয় কাগজপত্র সময় মতো জমা না দেওয়ার কারণে অনেক অ্যাপ্লিকেন্টের মেডিকেল এক্সামিনেশনের ভ্যালিডিটিটা এক্সপায়ার হয়ে যায়, পুলিশ সার্টিফিকেটের ভ্যালিডিটি চলে যায়। এক্ষেত্রে পুনরায় এসব করানো কিন্তু বেশ ব্যয়বহুল। প্রয়োজনীয় ডকুমেন্ট চাওয়ার 1 বছর মধ্যে আপনারা যদি এটি সিয়াকে আপলোড করে অরিজিনাল কপি প্রি সিলেক্টেড ডকুমেন্ট সেন্টারের মাধ্যমে আমাদের কাছে না পাঠান, তাহলে আপনাদের আবেদনটি বাতিলের পর্যায়েও চলে যেতে পারে। তবে আমাদের একান্ত অনুরোধ, কখনোই 1 বছর পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন না। যত দ্রুত সম্ভব ডকুমেন্টগুলো কালেক্ট করে এটার স্ক্যান কপি আপলোড করে আমাদের কাছে আপনারা প্রি সিলেক্টেড ডকুমেন্ট কালেকশন সেন্টারের মাধ্যমে পাঠিয়ে দিবেন। এই পর্যায়ে আমাদের প্রথম যে প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আমরা আমাদের চ্যাট বক্সটি অলরেডি আপনাদের জন্য ওপেন করে দিয়েছি, আপনারা এখানে প্রশ্ন করতে পারবেন। তবে আগেই একটা অনুরোধ করেছিলাম আপনাদের, একই প্রশ্ন বারবার চ্যাট বক্সে কপি পেস্ট করবেন না আপনারা। আর আমাদের প্রেজেন্টেশনের পরবর্তী অংশে আমরা সম্পর্কের প্রমাণ বা ফাইন্যান্সিয়াল বিভিন্ন ডকুমেন্টস, এভিডেভিট অফ সাপোর্ট, আইআরএস ট্যাক্স ডকুমেন্টস এগুলো নিয়ে আলোচনা করব। তা সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে এখনই আপনারা চ্যাট বক্সে প্রশ্ন করবেন না। আমাদের সেকেন্ড যে প্রশ্নোত্তর পর্ব থাকবে ওই অংশে আপনারা করতে পারবেন এই বিষয়ে প্রশ্নগুলো। আর এখন পর্যন্ত আমরা যেসব বিষয়ে কথা বললাম, আপনারা আশা করি এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের ফার্দার কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে সেগুলো করবেন। ধন্যবাদ। এবার আমি আমার কলিগকে অনুরোধ করব নেক্সট সেকশন। আচ্ছা, somebody asked, birth certificate already have submitted during documentary qualifying. My question is the new format of birth certificate needed to further upload in SIAC? অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন, আপনি অলরেডি একবার ডকুমেন্টারি কোয়ালিফাইং এর সময় বার্থ সার্টিফিকেটটা আপলোড করেছেন। আপনার প্রশ্নটি হচ্ছে যে বার্থ সার্টিফিকেটের যে নতুন ফরম্যাট, সেই ফরম্যাটে বার্থ সার্টিফিকেটটা আপনাদের প্রয়োজন হবে কিনা। আপনার বার্থ সার্টিফিকেটে যদি নিউমেরিক্যাল যে ডিজিট নাম্বারটা আছে সেটা যদি থেকে থাকে, নতুন করে আপনাকে আর বার্থ সার্টিফিকেট নিতে হবে না। আমাদের একজন অ্যাপ্লিকেন্ট তার বাবার মেডিকেল রিপোর্ট বা অ্যাসেসমেন্ট নিয়ে প্রশ্ন করেছেন। মেডিকেল সংক্রান্ত যদি আপনাদের এক্সরে বা এই সংক্রান্ত যদি কোনো কোয়ারিজ থাকে, সেটা অবশ্যই আপনারা প্যানেল ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবেন এবং প্যানেল ফিজিশিয়ানরা আপনাদেরকে যে সাজেশন দিবে আপনাদেরকে সেইটাই মেনে চলতে হবে। আর আমরা আগেই বলেছি, যখন প্যানেল ফিজিশিয়ানরা ক্লিয়ার মেডিকেল রিপোর্ট আমাদের কাছে পাঠাবে, আমরা তখন আপনাদের ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউর জন্য আমরা স্কেজুল করে দিব। তার আগে প্যানেল ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবেন। আমি আমার কলিগের সাথে আরেকটু অ্যাড করছি, যিনি কোয়েশ্চেনটা করেছেন আদিবা এর নামে, ওনার উদ্দেশ্যে বলছি, প্যানেল ফিজিশিয়ান যদি আপনার বাবাকে রেফার করে থাকে টিউবারকুলোসিস টেস্টিং এর জন্য, তাহলে তাকে সেই নিয়মাবলীগুলো ফলো করতে হবে। এবং আমরা জানি যে 8 সপ্তাহের মতো সময় লাগে রিপোর্ট আসতে। এতে দুশ্চিন্তার কিছু নেই। ওনার ক্লিয়ার মেডিকেল রিপোর্ট যখন আমাদের কাছে আসবে, আমরা ইমেইলের মাধ্যমে তাকে নতুন করে আরেকটা ইন্টারভিউ ডেট দিব। ধন্যবাদ। একজন জব সার্টিফিকেট নিয়ে কথা বলেছেন। ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে জব সার্টিফিকেট লাগে না, তবে স্পেসিফিক যদি অন্য কিছু থাকে আপনি সাথে আনতে পারেন। বাট সাধারণত ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে আমরা যেসব ডকুমেন্টের কথা বলেছি এইগুলোই ম্যান্ডেটরি ডকুমেন্ট।
অনেকেই দেখতে পাচ্ছি যে ভিসা কিভাবে হলে কিভাবে তুলবেন সেই বা সংগ্রহ করবেন সেটা নিয়ে প্রশ্ন করছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী অংশে। DS-260 সংক্রান্ত আমরা আসলে ডিটেলস সবকিছু আলোচনা করেছিলাম। কারো কোনো নেম মিসিং নিয়ে একজন প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে আপনারা যেদিন ইন্টারভিউ দিতে আসবেন লোকাল কনসুলার স্টাফকে এটা বলে দিবেন। Does the medical examination need to be completed before the interview? একজন প্রশ্ন করেছেন ইন্টারভিউর আগে কি মেডিকেল এক্সামিনেশন কমপ্লিট করতে হবে কিনা। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের প্রেজেন্টেশনে বলেছি যে অ্যাটলিস্ট 3 উইকস বা 3 সপ্তাহ আগে অবশ্যই আপনার মেডিকেল এক্সামিনেশনটা করতে হবে। মেডিকেল এক্সামিনেশন করা ছাড়া যদি আপনারা ইন্টারভিউ দিতে আসেন ওই দিন কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে না। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন উনি কি তার ওয়াইফকে নিয়ে আসতে পারবে কিনা ইন্টারভিউতে। আপনার ওয়াইফ যদি আপনার পিটিশনার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফকে আনতে পারবেন। আপনার ওয়াইফের একটি ফটো আইডি সাথে থাকতে হবে। তবে আপনার ওয়াইফ আপনার সাথে ইন্টারভিউ উইন্ডোতে থাকতে পারবেন কিনা এটা কনসুলার অফিসার ডিসাইড করবেন। একজন তার প্রিভিয়াস পাসপোর্ট লস্ট হয়েছে এরকম একটি প্রশ্ন আমাদের কাছে করেছেন। এক্ষেত্রে আপনার পাসপোর্ট লস্ট হলে ডেফিনেটলি আপনি থানাতে কোনো জেনারেল ডায়েরি করেছিলেন, সেক্ষেত্রে জেনারেল ডায়েরির কপিটি আপনি সাথে করে নিয়ে আসবেন। আর জেনারেল ডায়েরির একটি স্ক্যান কপি আপনার সিআকে যেন আপলোডেড থাকে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে সিআর মানে কি সে জানতে চাচ্ছে। আমরা যেটা বুঝতেছি সেটা আপনি হয়তোবা CR1 এটা জানতে চাচ্ছেন। আমরা সাধারণত বলি কন্ডিশনাল রিলেশনশিপ CR1। এটা হচ্ছে আপনার বিয়ের 2 বছরের মধ্যে পিটিশনার আপনার জন্য আবেদন করেছে, এই কারণে CR1 হচ্ছে আপনার ভিসা ক্যাটাগরি। এটার মানে এটাই। একজন প্রশ্ন করছে যে ইন্টারভিউ ডেট যদি মিস করেন সেই ক্ষেত্রে কি করণীয়। প্রথমত আমরা আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব কোনো কারণ ছাড়া যাতে আপনারা ইন্টারভিউ ডেট না মিস করেন, যেহেতু আমাদের ডিমান্ড অনেক হাই। ইন্টারভিউ ডেট একবার মিস করলে পরবর্তীতে পাওয়াটা বেশ সময় সাপেক্ষ। কিন্তু যদি তেমনই কোনো স্ট্রং রিজন থাকে আপনাদের ইন্টারভিউ ডেটে না আসার, সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ইমেল করবেন। ইমেল অ্যাড্রেস আমরা প্রেজেন্টেশনের একদম শেষে আপনাদের সাথে শেয়ার করব। একজন অ্যাপ্লিকেন্ট প্রশ্ন করেছেন যে তার আর 1 মাসের মধ্যে ইন্টারভিউ ডেট আছে, কিন্তু সেক্ষেত্রে উনি সিআকে কোনো ডকুমেন্ট আপলোড করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি আপনার সিআকে অবশ্যই কোনো যদি আপডেটেড ডকুমেন্টস থাকে সেটার স্ক্যান কপি আপলোড করতে পারবেন। অনেক অ্যাপ্লিকেন্ট এফিডেভিট অফ সাপোর্ট এবং আপনাদের যে ভিসা ডেলিভারির জন্য যে প্রোফাইল লাগে এই সম্পর্কে প্রশ্ন করছেন। এটা দয়া করে এখন করবেন না আপনারা, কারণ আমাদের প্রেজেন্টেশনের পরবর্তী অংশে আমাদের এই বিষয়ে ডিটেলস আলোচনা হবে। আপনাদের অনেক কোয়ারিজ দেখবেন যে তখনই আপনারা উত্তরটা পেয়ে যাবেন। Officer, there is a question. Somebody is asking if principal applicant deceases, then what happens to the whole petition? If the principal applicant is deceased, then there is a chance, it depends on what type of visa it is, but there is a chance that the next person on the petition would be able to become the principal applicant, but you would need to speak with the petitioner to speak with an immigration lawyer to get that going. থ্যাংক ইউ অফিসার। তো প্রশ্নটা ছিল যে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট যদি মারা যান সেই ক্ষেত্রে কি করণীয়। দুর্ভাগ্যবশত প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট যদি মারা যান অবশ্যই তার ডেথ সার্টিফিকেটটা তো আমাদের প্রয়োজন। ডেথ সার্টিফিকেটটা আপনারা আমাদেরকে ইমেইলের মাধ্যমে পাঠাবেন। আর এরপরে যদি আপনাদের আর অন্য কোনো উপায়ে আপনারা আমেরিকাতে ইমিগ্রেশন নিতে পারেন কিনা সেই ব্যাপারে আপনারা কোনো ইমিগ্রেশন লয়ারের সাথেও যোগাযোগ করতে পারেন। একজন প্রশ্ন করেছেন পিটিশনারের অরিজিনাল বার্থ সার্টিফিকেট নিয়ে। এটা আমরা আগে বলেছিলাম শুধুমাত্র IR5 এবং A4 অ্যাপ্লিকেন্টস এর ক্ষেত্রে পিটিশনারের অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা লাগবে। আচ্ছা, একজন খুব ভ্যালিড একটা প্রশ্ন করেছেন IR5 A4 মানে কি। ওকে, সো IR5 হচ্ছে যদি আপনার পিটিশনার আপনার ছেলে বা মেয়ে হন, ছেলে বা মেয়ে যদি আপনাকে নিয়ে যায় আমেরিকাতে সেই ক্ষেত্রে আপনি হচ্ছেন একজন IR5 অ্যাপ্লিকেন্ট। আর F4 অ্যাপ্লিকেন্ট হচ্ছে আপনার ভাই বা বোন আপনার জন্য যদি পিটিশন করে সেই ক্ষেত্রে আপনি একজন F4 অ্যাপ্লিকেন্ট। আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার জন্য আবেদন করেন তাহলে আপনি হয়তো বা একজন IR1 CR1 অ্যাপ্লিকেন্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু পিটিশনার রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেটটা প্রয়োজন হবে না, প্রয়োজন হবে শুধু IR5 F4 ভিসা অ্যাপ্লিকেন্টদের জন্য।
একজন জানতে চাচ্ছেন আমার পিটিশনার কি ইংলিশ ট্রান্সলেটর হিসাবে সাথে আসতে পারবে? আমাদের কনসুলার অফিসার যারা আছেন তারা সকলেই কিন্তু অনেক ভালো বাংলা বলতে পারেন, সো আপনারা চাইলে বাংলাতেও ইন্টারভিউ দিতে পারবেন। আর আপনাদের যদি অনেক কোনো অ্যাসিস্ট লেগে থাকে সেক্ষেত্রে আমাদের লোকাল কনসুলার স্টাফরাও আছে, তারাও কিন্তু এই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে পারবে। Officer, someone is asking that he was in UK 18 years ago. Will he still need a police clearance from there? Yes, if you spent more than a year in another country, you will need a police certificate. If you go to travel.state.gov website, then you'll be able to find how to obtain that police certificate. Thank you, officer. তো একজন প্রশ্ন করেছেন যে উনি 18 বছর আগে আসলে ইউকে তে ছিল, সেই ক্ষেত্রেও কি তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেখান থেকে আনতে হবে কিনা? স্যার, আপনি যদি 1 বছরের বেশি যে কোনো দেশে থাকেন তাহলে সেই দেশ থেকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতে হবে। আমরা এর আগে travel.state.gov এর ওয়েবসাইট দিয়েছি, সেখানে আপনি যাবেন, কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইউকে থেকে উত্তোলন করতে হবে সেই তথ্য সেখানে দেয়া থাকবে। আপনি সেগুলো ফলো করে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কালেক্ট করবেন। অ্যাড্রেস সংক্রান্ত বা অ্যাড্রেস পরিবর্তন সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর আবারও আমাদের কাছে আসছে। এক্ষেত্রে আগেই আমরা বারবার বলেছি, কোন রকম চেঞ্জ হলে লোকাল কনসুলার স্টাফকে ইন্টারভিউর দিন আপনারা অভিহিত করবেন। আরেকজন একটা গুরুত্ব প্রশ্ন করেছেন, তার ছেলে বর্তমানে কানাডাতে আছেন, এখন তার ছেলেকে কি আসলে ভিসা ইন্টারভিউতে আসতে হবে কিনা বাংলাদেশে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জি, আপনার ছেলেকে বাংলাদেশে আসতে হবে ইন্টারভিউর জন্য। আপনার ছেলে যদি আপনার এই পিটিশনের আওতায় একজন ডেরাইভেটিভ অ্যাপ্লিকেন্ট থাকে এবং সে যদি ইমিগ্রেন্ট ভিসাটা চায়, সেক্ষেত্রে তাকে আসতে হবে আপনাদের সাথে ইন্টারভিউর জন্য। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন তার জুনের 10 তারিখে ইন্টারভিউ, সে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অলরেডি উত্তোলন করেছেন, মেডিকেলও করেছেন, তবে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি নতুন পাসপোর্ট লাগবে কিনা? জি, আপনার নতুন, যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার নতুন পাসপোর্ট লাগবে, তবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর উত্তোলন করতে হবে না যদি সেটা মেয়াদ থেকে থাকে। একজন প্রশ্ন করেছেন যে IR5 অ্যাপ্লিকেন্ট তার পিটিশনারের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসতে হবে কিনা। IR5 অ্যাপ্লিকেন্টের জন্য আমরা যেটা বলেছি, ম্যারেজ বা ডিভোর্স রিলেটেড ডকুমেন্টস ম্যান্ডেটরি না, তবে যদি থাকে উনি নিয়ে আসতে পারবেন, দ্যাট ইজ নো হার্ম। আপনারা বেশ কয়েকজন DS-260 আপডেট নিয়ে প্রশ্ন করছেন, আপডেট থাকলে কি করতে হবে? আমার কলিগ এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। DS-260 কোনো আপডেট থাকলে আপনারা ইন্টারভিউ এর দিন এসে আমাদের যে লোকাল কনসুলার স্টাফ যিনি আছেন তাকে জানাবেন যে আপনাদের কি তথ্যটা আপডেট করতে হবে, আমরাই আপনাদেরকে অ্যাসিস্ট করব। একজন অ্যাপ্লিকেন্ট প্রশ্ন করেছেন, ওনার অরিজিনাল নিকানামাটা ওনার হাজবেন্ডের কাছে আমেরিকাতে আছে, এই ক্ষেত্রে উনি কি করতে পারবেন? এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে অরিজিনাল নিকানামাটা আমেরিকা থেকে বাংলাদেশের পোস্টের মাধ্যমে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, কারণ আপনার ইন্টারভিউ দিতে যেদিন আপনি আসবেন সেক্ষেত্রে অবশ্যই এই অরিজিনাল নিকানামাটা জমা দিতে হবে। একজন প্রশ্ন করেছেন যে পিটিশনারের অ্যাড্রেস যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কি করণীয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আপনার ইন্টারভিউর পর আপনি যদি ইমিগ্রেন্ট ভিসা পান, আমেরিকাতে যখন যাবেন, আপনার পিটিশনারের অ্যাড্রেসে কিন্তু আপনার গ্রিন কার্ডটা আসবে। তো অবশ্যই আপনি যখন ইন্টারভিউ দিতে আসবেন তখন এটা আমাদের কনসুলার স্টাফ, লোকাল কনসুলার স্টাফ যারা থাকবেন তাদেরকে ইনফর্ম করবেন আপনার পিটিশনারের নতুন অ্যাড্রেসটা, যাতে করে এটা আমরা আপডেট করে দিতে পারি আপনার DS-260 ফর্মে। Somebody asked if it is required to bring the marriage document in both Bangla and English.
for Yes. IR1 applicants? For IR1, yes, it is Yes. required to bring in both languages. ট্রান্সলেট করবেন। আপনার প্রশ্নের উত্তরে বলছি যে যারা IR1 অ্যাপ্লিকেন্ট যিনি প্রশ্ন করেছেন, আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা যেটা আছে সেটা আপনার বাংলা এবং ইংলিশ দুটোরই অরিজিনাল সঙ্গে আনতে হবে এবং অবশ্যই সেটা সিআরকে আপলোডেড থাকতে হবে। একজন প্রশ্ন করেছেন যে সকল ডকুমেন্টস এর নোটারি করতে হবে কিনা। আসলে ইউএস এমবাসি ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এ ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনাদের ডকুমেন্ট নোটারি করতে হবে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে তার পিটিশনারের অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গেছে এবং কয়েকদিন আগে তারা নতুন একটি উত্তোলন করেছেন, সেই ক্ষেত্রে নতুনটাও কি সিআরকে আপলোড করতে হবে কিনা? জি, নতুনটাও সিআরকে আপলোড করবেন এবং অরিজিনালটা অবশ্যই ইন্টারভিউ দিয়ে নিয়ে আসবেন। কেউ একজন জিজ্ঞেস করেছেন যে আপনার ইন্টারভিউ লেটারটা প্রিন্ট করে সঙ্গে আনবেন কিনা। জি, আপনাদেরকে যদি ইমেইলের মাধ্যমে জানানো হয় ইন্টারভিউ ডেট, তাহলে অবশ্যই আপনারা প্রিন্ট কপিটা সঙ্গে আনবেন। আপনারা যেহেতু কোনো ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না, তো আপনারা এটা কোনো ফোন বা ইলেকট্রনিক ডিভাইসে করে আনলে আপনারা কিন্তু ঢুকতে পারবেন না। অবশ্যই প্রিন্ট করে তারপরে নিয়ে আসবেন সঙ্গে। মিসকাত জাহান নামে একজন লিখেছেন, তার প্রশ্নের উত্তরে আমি বলছি যে হ্যাঁ, আমাদের জুনের 12 তারিখে ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউটা চেঞ্জ হয়ে জুনের 11 তারিখে গিয়েছে। সো আপনি যেহেতু ইমেল পেয়েছেন, আপনার ইন্টারভিউ জুনের 11 তারিখেই হবে। সো ইন্টারভিউ ডেটটা একটু দয়া করে মিস করবেন না। একজন প্রশ্ন করেছেন IR5 ক্যাটাগরিতে ওনার স্পাউস সম্ভবত মারা গেছেন। IR5 ক্যাটাগরির জন্য আসলে বিয়ে, ডিভোর্স বা এরকম ডেথ সার্টিফিকেট, স্পাউস যদি মারা যায়, এই ডকুমেন্ট গুলো আসলে ম্যান্ডেটরি নয়। একজন প্রশ্ন করেছেন জুনের 9 তারিখে ওনার ইন্টারভিউ ডেট আছে। উনি জানতে চাইছেন আমাদের কি ঈদের বন্ধ আছে কিনা। আমাদের ঈদের বন্ধ ওই সময় নেই। আপনি যেহেতু ইন্টারভিউ ডেট পেয়েছেন, নিশ্চয়ই আপনার ওই দিন ইন্টারভিউটা হবে। আর তাছাড়া আপনারা যদি আমাদের এমবাসির কোনো বন্ধ বা খোলা আছে কিনা এই সম্পর্কে তথ্য জানতে চান, আমাদের কিন্তু সারা বছরের যে বন্ধের যে লিস্ট আছে ওইটা আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। আপনারা যদি কনফিউশন থাকে সেটাকে চেক করেও আসতে পারেন। Officer, there is a question. Hello, I'm a US citizen. I received an online version divorce document and also court sent me a paper copy. I'm assuming it's in US. Both have signed by the judge, but online version have the judge sign, but the paper copy have the seal of the judge. Do I need to upload both at SIAC? I would recommend uploading both and then bringing the original to the interview, the one of the seal to the interview. ওকে, থ্যাংক ইউ অফিসার। সো প্রশ্নটা এমন ছিল, আমরা ধরি যে শরীফুল আলম নামে যিনি প্রশ্নটা করেছেন, তার এর আগে একটা ডিভোর্স ছিল এবং ধরে নিচ্ছে এটা হয়তো বা আমেরিকাতেই ছিল। তো স্যার, সেই ক্ষেত্রে আপনার যে আবেদনকারী বা আপনি নিজে যদি আবেদনকারী হন, সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি দুটাই সিআরকে আপলোড করবেন এবং ফিজিক্যালটা ইন্টারভিউতে নিয়ে আসবেন। Officer, there is a question from one of the applicants. I am a Muslim and my wife is Christian. We are married under Special Marriage Act, so I don't have Nikanama but registered certificate. So what should I do for this? Please bring a Bangla and an English version of whatever marriage legal document you have. আচ্ছা, কনসুলার অফিসার বলেছেন আপনার যে ডকুমেন্টসই আছে সেটির অরিজিনাল সাথে সেটি যদি বাংলা ভাষায় থাকে অবশ্যই সেটার ইংলিশ ট্রান্সলেটেড কপিটি সাথে করে আপনি নিয়ে আসবেন। আপনি যদি প্রশ্নটাও একটু ট্রান্সলেট করে দেন অডিয়েন্সের জন্য। আচ্ছা, অডিয়েন্সের জন্য আমি এটি একটু বাংলায় বলছি। একজন আমাদের অ্যাপ্লিকেন্ট আছে যিনি মুসলিম কিন্তু ওনার ওয়াইফ ক্রিশ্চিয়ান। তো সেক্ষেত্রে ওনারা যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে আমাদের দেশে, সেটার আন্ডারে ওনারা বিয়ে করেছেন এবং ওনাদের নিকানামা নাই। সেক্ষেত্রে উনি কি করতে পারেন তা কনসুলার অফিসার বলেছেন। সেক্ষেত্রে ওনার ম্যারেজ রেজিস্ট্রেশন সংক্রান্ত যে ডকুমেন্টসই আছে সেটার অরিজিনাল কপি এবং সেটি যদি বাংলায় হয়ে থাকে অবশ্যই তার ইংলিশ ট্রান্সলেটেড কপিটি আসবেন। কনসুলার অফিসারই এটা ডিসাইড করবেন ইন্টারভিউর সময় দেখে। ধন্যবাদ কনসুলার অফিসার। একজন বলছেন যে আপনার মায়ের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা করা হয়েছিল নভেম্বরের 5 তারিখ 2022 সালে।
জুনের 2 তারিখে আপনার মায়ের ইন্টারভিউ আছে, উনি কি নতুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করবেন কিনা। 2022 সালে যদি করা হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই 2 বছরের বেশি সময় অতিক্রম হয়ে গিয়েছে এবং ওনার সেক্ষেত্রে নতুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ 2 বছর, এটা আমরা উল্লেখ করেছি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্টারভিউর কতক্ষণ আগে আসলে এমবাসিতে উপস্থিত থাকতে হবে? আমরা রিকমেন্ড করি আপনারা ইন্টারভিউর অন্তত আধা ঘন্টা আগে আসেন, অনেক বেশি আগে আসবেন না, 2-3 ঘন্টা আগে আসবেন না, কারণ আপনাদের লাইনেও দাঁড়াতে হবে এবং সেভাবে করে আমরা টাইম দেখে দেখে অ্যাপ্লিকেন্টদেরকে ঢুকাই। সো মিনিমাম হাফ অ্যান আওয়ার টাইম আপনারা সাথে রাখবেন, আপনাদের সিকিউরিটি চেকিং হবে, তারপর আপনাদেরকে আমরা ঢুকাবো আস্তে আস্তে করে। তো আমরা আসলে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি এবং আরো প্রশ্নের উত্তর দিব। চ্যাট বক্সটা এখন আমরা বন্ধ রাখছি। আমাদের কনসুলার অফিসার বেশ কিছু প্রশ্ন অলরেডি চ্যাট বক্সের মাধ্যমে টাইপ করেও দিয়েছে, যারা সেন্ডার আছেন, কিছু কিছু সেন্ডারদেরকে টাইপ করেও দিয়েছে, তো তারা সেভাবে দেখে নিবেন। চ্যাট বক্সটা এখন আমরা বন্ধ করছি এবং প্রেজেন্টেশনের পরবর্তীতে আমরা যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কথা বলবো সম্পর্কের প্রমাণ অথবা এভিডেন্স অফ রিলেশনশিপ নিয়ে। আপনারা যারা ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী, আপনাদের যে ভিসা আবেদনটা হয়েছে এটা একটা সম্পর্কের ভিত্তিতে হয়েছে, তো এই জন্য আপনাদের সম্পর্কের প্রমাণ করাটা জরুরি। আপনারা যদি আপনাদের যিনি পিটিশনার তিনি হচ্ছেন, অর্থাৎ যিনি আপনাদের আমেরিকায় নিয়ে যাবেন, তার সঙ্গে আপনাদের যে সম্পর্ক সেটার প্রমাণই হচ্ছে সম্পর্কের প্রমাণ। এবং সম্পর্কের প্রমাণের আরো একটা অংশ আছে যে আপনাদের সঙ্গে আপনাদের যে পরিবারের সদস্যরা যাচ্ছে তাদের সাথে যে আপনাদের সম্পর্ক, সেই সম্পর্কের প্রমাণটাও এখানে জরুরি। আমরা সম্পর্কের প্রমাণের কিছু কম্পোনেন্ট নিয়ে এখন কথা বলবো। কিছু সম্পর্কের প্রমাণ হিসেবে কিছু কিছু জিনিস যেগুলো আমরা আপনারা যেগুলো প্রমাণ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারেন সেগুলো হচ্ছে ছবি। আপনি যদি কোনো বিবাহ ভিত্তিক পিটিশনের মাধ্যমে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে পিটিশনারের সাথে আপনার বিয়ের ছবি, অথবা আপনারা যদি হানিমুনে যেয়ে থাকেন হানিমুনের ছবি আমাদেরকে দিতে পারেন। এছাড়াও পিটিশনার যদি বাংলাদেশে কখনো ভ্রমণ করে থাকে তার সাথে আপনাদের ছবি, সেটা হতে পারে কোনো ঈদের ছবি, বড়দিনের ছবি বা অন্য কোনো পারিবারিক গ্যাদারিং এর ছবি হতে পারে, এবং আপনাদের সঙ্গে এই আবেদনে অন্যান্য যে পরিবারের সদস্যরা আছে তাদের সাথে যে আপনাদের যে ছবি ওভার দ্য টাইম, মানে বিভিন্ন সময়ে তোলা, সেই ছবিগুলো আপনারা জমা দিতে পারেন। এছাড়া আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের যে এজ প্রগ্রেশন ছবি, মানে তারা যে ছোট থেকে বড় হয়েছে এই বিভিন্ন সময়কার ছবি আপনারা দিতে পারেন। সেটা হতে পারে তাদের জন্মদিনের ছবি অথবা যে কোনো এজ প্রগ্রেশন ছবি হতে পারে। এছাড়া পিটিশনার যদি বাংলাদেশে কখনো ভ্রমণ করে থাকে সেই সময়কার ছবি আপনারা দিতে পারেন, অথবা ওনার ভ্রমণের টিকেটের কপি ইত্যাদিও আপনারা দিতে পারেন। পিটিশনারের সাথে যদি আপনাদের চিঠি অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ হয়ে থাকে, সেই চিঠি বা ইমেইলও আপনারা আমাদেরকে দিতে পারেন, এবং এটি আপনাদের এটা যদি বাংলায় বা ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষায় হয়ে থাকে সেটা আপনারা ট্রান্সলেট করে দিতে পারেন। এছাড়াও পিটিশনারের সাথে যদি আপনাদের চ্যাট অথবা কলের মাধ্যমে যোগাযোগ হয়ে থাকে, সেটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যম হতে পারে, সেই কলের রেকর্ডও আপনারা দিতে পারেন, এবং এটাও যদি ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষায় হয়ে থাকে সেটা আপনারা ট্রান্সলেট করে দিতে পারেন। এছাড়াও পিটিশনার যদি কখনো আপনাদেরকে টাকা পাঠিয়ে থাকে বা রেমিটেন্স যেটাকে আমরা বলি পাঠিয়ে থাকে, সেই টাকার রসিদের কপিও আপনারা আমাদেরকে দিতে পারেন। ছবি বিষয়ে আরো একটা তথ্য আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ছবিগুলো আপনাদেরকে অবশ্যই প্রিন্টেড কপি আনতে হবে। যেহেতু আপনারা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না এবং আপনারা কোনো মোবাইল ফোন আনতে পারবেন না, তো ছবিগুলো আপনারা প্রিন্ট করে নিয়ে আসবেন। প্রতিটা ছবির পিছনে সঠিকভাবে লেবেল করবেন, ছবিতে কে আছে বা ছবি বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান সেটা লেবেল করে আনবেন, এবং অনেক বেশি ছবি আনবেন না বা অনেক বড় কোনো অ্যালবাম নিয়ে আসবেন না। ছবিগুলো প্রিন্টেড কপি আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন। আমি একটু আমার কলিগের সাথে অ্যাড করতে চাচ্ছিলাম,
সম্পর্কে প্রমাণ নিয়ে আমার কলিগ খুব বিস্তারিত আপনাদেরকে বলেছে। তো আমরা এটা এর আগেও বলেছি, আরেকবারও উল্লেখ করতে চাচ্ছি, ছবি আপনাদের প্রিন্টেড কপি নিয়ে আসতে হবে। আপনারা এমবেসিতে কোনোভাবে পেন ড্রাইভ, সিডি, ডিভিডি এইসব আনতে পারবেন না, কাজেই আপনাদের প্রিন্টেড কপি আনতে হবে। অনেক বেশি আনবেন না, আপনারা বুঝে আনবেন। কয় কপি আপনারা কনসুলার অফিসারকে দেখাবেন, আপনাদের সম্পর্কটা সন্তুষ্ট কনসুলার অফিসারকে আপনাকে করতে হবে পিটিশনের সাথে আপনাদের সম্পর্কটা সন্তুষ্ট করার জন্য যে কটা ছবির প্রয়োজন সেভাবেই আনবেন। বাধাই করা, ফ্রেমে, বড় অ্যালবামে বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কোনো ছবি আনবেন না, এগুলো এমবেসিতে অ্যালাউড না। ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে আমাদের প্রেজেন্টেশনের পরবর্তী অংশে এফিডেভিট অফ সাপোর্ট বা জয়েন্ট স্পন্সর এই সংক্রান্ত তথ্য আপনাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের কনসুলার অফিসার, এবং আমরা সেটা বাংলায় অনুবাদ করে দিব। ওভার টু ইউ, কনসুলার অফিসার। Thank you. Okay, we're going to speak about the affidavit of support, or the I-864. You must upload these documents in SIAC. জি, এখন অফিসার আপনাদের এফিডেভিট অফ সাপোর্ট বা যে আর্থিক কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে কথা বলবেন, এবং এই কাগজগুলো আপনারা অবশ্যই সিয়াকে আপলোড করবেন। So what is the affidavit of support? The affidavit of support, or the I-864, is a required legal contract between the sponsor of an immigrant visa applicant and the U.S. government. As the petitioner of an immigrant visa applicant, he or she is the primary sponsor, and he or she must submit an affidavit of support. আচ্ছা, অফিসার এখন বলছেন এফিডেভিট অফ সাপোর্টটা কি সেটা। হ্যাঁ, এফিডেভিট অফ সাপোর্ট বা I-864 হচ্ছে আপনাদের যিনি পিটিশনার এবং যে আমেরিকার যে সরকার তাদের মধ্যে একটি আইনি চুক্তি, এবং অভিবাসন ভিসা বা আপনাদের ভিসা আপনাদের পক্ষ থেকে যে আপনাদের সমস্ত আর্থিক ব্যাপারে উনি যে আপনাদের যে স্পন্সর, এই বিষয়ে একটি আইনি চুক্তি হচ্ছে এফিডেভিট অফ সাপোর্ট। Some required documents are a completed I-864 form with the petitioner's original signature. If the petitioner is married and filed taxes jointly, we need a completed form I-864A. Petitioner's Internal Revenue Service, or IRS, tax transcripts, tax returns, and/or W-2, and evidence of petitioner's assets. If you used assets to meet the minimum income requirements, submit a photocopy of proof you own your assets. আচ্ছা, আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের কথা বলবো। শুরুতেই বলে রাখছি, আমরা যে কাগজপত্রগুলোর কথা উল্লেখ করছি এগুলো অবশ্যই সিয়াকে আপলোডেড থাকতে হবে। প্রথমে হচ্ছে I-864 ফর্মটা, এবং এখানে পিটিশনারের অরিজিনাল সিগনেচার সহ সিয়াকে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে পিটিশনার যদি বিবাহিত থাকেন এবং উনি যদি ওনার স্বামী অথবা স্ত্রীর সঙ্গে জয়েন্টলি ট্যাক্স ফাইল করে থাকেন, সেক্ষেত্রে I-864A ফর্মটি পূরণ করে সেটাও আপলোড করতে হবে। এছাড়াও পিটিশনারের IRS ট্রান্সক্রিপ্ট, ট্যাক্স রিটার্ন অথবা W-2 ফর্ম ইত্যাদি যদি থাকে সেগুলো পূরণ করে সিয়াকে আপলোড করতে হবে। এছাড়াও যে পিটিশনের যে ন্যূনতম যে রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করার জন্য, সেটা পূরণ করার জন্য পিটিশনার যদি কোনো অ্যাসেট ব্যবহার করে থাকেন, অর্থাৎ কোনো সম্পদ ব্যবহার করে থাকে, সেই সম্পদের প্রমাণ বা অ্যাসেটের প্রমাণ আপনারা সিয়াকে আপলোড করবেন। Some other documents that you might need to provide are the Form I-864A. It's not required if petitioner's income is adequate and spouse is not working. The employment verification letters are business documents related to petitioner's occupation and bank statements, and other documents demonstrating petitioner's domicile in the United States. এছাড়াও আরো কিছু কাগজপত্র যেগুলো আপনাদেরকে সিয়াকে আপলোড করতে হবে, সেটা হচ্ছে যে এখানে একটা কথা শুরুতেই বলা হয়েছে যে I-864A ফর্মটি প্রয়োজন হবে না যদি পিটিশনারের ইনকাম পর্যাপ্ত থাকে, অথবা ওনার যে স্পাউস আছে অর্থাৎ স্বামী বা স্ত্রী আছে তারা যদি কাজ না করে থাকে, তাহলে I-864A ফর্মটি প্রয়োজন হবে না। আমি কথাটাকে আরেকবার রিপিট করছি, আপনাদের পিটিশনারের আয় যদি পর্যাপ্ত হয় এবং অথবা তার স্বামী বা স্ত্রী যদি কোনো কাজ না করে থাকেন, তাহলে I-864A ফর্মটি প্রয়োজন হবে না। এছাড়া
পিটিশনারের যে এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন অথবা উনি যে কাজ করেন ওনার পেশা সম্পর্কিত চাকরি বা ব্যবসা সম্পর্কিত যদি কোনো কাগজপত্র এবং ব্যাংক স্টেটমেন্ট থাকে সেটাও সিয়াকে আপলোড করতে হবে। এছাড়াও পিটিশনারের ডমিসাইল রিলেটেড যদি কোনো ডকুমেন্ট থাকে অর্থাৎ উনি যে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করছেন সেটার প্রমাণ স্বরূপ যদি কোনো কাগজ থাকে সেটা আপলোড করতে হবে। ডমিসাইল বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব এই প্রেজেন্টেশনের পরবর্তী অংশে। If the petitioner's income is insufficient, a joint sponsor may need to complete an I-864 on the applicant's behalf. Please remember to know your joint sponsor. আচ্ছা, আপনাদের পিটিশনারের ইনকাম যদি পর্যাপ্ত না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের একজন জয়েন্ট স্পন্সরের প্রয়োজন হবে এবং আপনাদের যিনি জয়েন্ট স্পন্সর থাকবেন তারও I-864 ফর্মটি পূরণ করতে হবে এবং সেটি সিয়াকে আপলোড হতে হবে। মনে রাখবেন যে জয়েন্ট স্পন্সরের সঙ্গে আপনাদের যে সম্পর্ক বা আপনার পিটিশনারের যে সম্পর্ক সেটা সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। You must upload the following documents in SEAC from your joint sponsor: a completed I-864 form signed by the joint sponsor, a completed I-864A signed by the joint sponsor's spouse if married and filed taxes jointly, not required if joint sponsor's income is adequate and spouse is not working, a letter explaining your relationship to this joint sponsor, your joint sponsor's recent Internal Revenue Services or IRS tax returns, W-2s, and bank statements, and other documents showing your joint sponsor's domicile in the United States. জয়েন্ট স্পন্সরের যে সমস্ত কাগজ বা ডকুমেন্ট আপনাদের সিয়াকে আপলোড করতে হবে আমরা সে সম্পর্কে এখন বলবো। প্রথমে যেটা বলেছি জয়েন্ট স্পন্সরের I-864 ফর্মটি ওনার স্বাক্ষর করা বা ওনার সাইন করা I-864 ফর্মটি সিয়াকে আপলোড করতে হবে। এছাড়াও আপনার জয়েন্ট স্পন্সর যদি বিবাহিত হয়ে থাকেন এবং তার স্বামী বা স্ত্রীর সঙ্গে জয়েন্টলি ট্যাক্স ফাইল করে থাকেন তাহলে I-864A ফর্মটি আপনাদের জয়েন্ট স্পন্সরের কাছ থেকে নিয়ে সেটাও সিয়াকে আপলোড করতে হবে। I-864A ফর্মটি প্রযোজ্য হবে না যদি আপনার জয়েন্ট স্পন্সরের নিজস্ব ইনকাম যদি পর্যাপ্ত হয়ে থাকে অথবা ওনার যিনি স্বামী বা স্ত্রী আছেন তিনি যদি কাজ না করেন তাহলে I-864A ফর্মটি প্রয়োজন হবে না। এছাড়াও আপনাদের জয়েন্ট স্পন্সরের যে IRS ট্যাক্স রিটার্নস, W-2, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি দিতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে জয়েন্ট স্পন্সরের সাথে আপনার যে সম্পর্ক সেটা একটা চিঠির আকারে লিখে এক্সপ্লেইন করে বা ব্যাখ্যা করে সেই চিঠিটা আপনাদের সিয়াকে আপলোড করতে হবে। অর্থাৎ জয়েন্ট স্পন্সরের সাথে আপনাদের যে রিলেশনশিপ এইটা আপনাদের লিখিত আকারে একটা চিঠির আকারে লিখে এটা আপলোড করতে হবে। জয়েন্ট স্পন্সরের ক্ষেত্রে এই ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনাদের জয়েন্ট স্পন্সরের ডমিসাইল সম্পর্কিত যদি কোনো কাগজ থাকে, ডমিসাইল অর্থাৎ উনি যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন নাগরিক এই সম্পর্কিত যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো আপনাদেরকে সিয়াকে আপলোড করতে হবে। আমি আবারও বলছি ডমিসাইল বিষয়ে আমাদের পরবর্তী অংশে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। Okay, to locate the federal poverty guidelines to know if you need a joint sponsor, please visit travel.state.gov or www.uscis.gov. আচ্ছা, আমাদের যুক্তরাষ্ট্রের যে পভার্টি গাইডলাইন যেটা আছে বা দারিদ্র নির্দেশিকা যেটা আছে সেটা স্ক্রিনে দেখানো এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন। এখান থেকে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পিটিশনারের যে ইনকাম সেটা পর্যাপ্ত আছে কিনা এবং আপনাদের কি জয়েন্ট স্পন্সরের প্রয়োজন আছে কিনা এই বিষয়ে যে বিস্তারিত গাইডলাইন এখানে স্ক্রিনে দেখানো এই দুটো লিংকে আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। Okay, we're going to move on to domicile in the United States. U.S. immigration law requires that a U.S. citizen or legal permanent resident who files for a family member must either reside in the United States or prove they intend to reside in the United States. ডমিসাইল কথাটার অর্থ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাসস্থান বা আপনাদের যিনি পিটিশনার আছেন উনি যে যুক্তরাষ্ট্রে বসবাস করেন এটার যে প্রমাণ সেটাই হচ্ছে ডমিসাইল।
যিনি আপনাদের পিটিশনার উনি আসলে যুক্তরাষ্ট্রে আছেন এবং ওনার সঙ্গে আপনারা থাকতে যাবেন এই শর্তে বা এই উদ্দেশ্যে আসলে আপনাদেরকে ভিসাটা দেয়া হচ্ছে। সে কারণে আপনাদের যিনি পিটিশনার উনি যে যুক্তরাষ্ট্রে নাগরিক এবং ওখানকার স্থায়ী বাসিন্দা বা ওখানে উনি থাকেন এই বিষয়ে প্রমাণ করাটা জরুরি এবং এটাকে ডমিসাইল বলা হয়। Some proof of domicile includes bank accounts in the United States, investments in the United States, divestment from Bangladesh, employment in the United States, education in the United States, voting in the United States, or return tickets to the United States. ডমিসাইলের প্রমাণ হিসাবে কিছু কিছু জিনিস আপনারা যেটা সাবমিট করতে পারেন সেটা হতে পারে যে আপনাদের যিনি পিটিশনার আছেন তার যুক্তরাষ্ট্রের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটার প্রমাণ, অথবা উনি যদি যুক্তরাষ্ট্রে কোনো বিনিয়োগ করে থাকেন, অথবা বাংলাদেশ থেকে কোনো বিনিয়োগ যদি উনি বিক্রি করে থাকেন সেটার প্রমাণ। এছাড়া উনি যে যুক্তরাষ্ট্রে যে প্রফেশনে আছে ওনার যে কর্মসংস্থান আছে সেটার প্রমাণ হতে পারে, বা উনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তার সেই শিক্ষার প্রমাণ, অথবা উনি যদি ভোট প্রদান করে থাকেন সেটার প্রমাণ, অথবা উনি যুক্তরাষ্ট্রে যে ফেরত যাচ্ছেন বা চলে গেছেন সেটার রিটার্ন টিকেটের কপি ইত্যাদি ডকুমেন্ট আপনারা ডমিসাইল হিসেবে আপনারা উল্লেখ করতে পারেন। Okay, we're moving on to a very important topic, providing incorrect information about yourself. The U.S. immigration law is very strict when it comes to incorrect information and falsified documents. Doing so is usually considered misrepresentation. An applicant may be barred permanently for entering the United States if found to be misrepresenting information that is relevant to their case. সরি, আচ্ছা, আমাদের অফিসার যিনি বললেন যে আপনাদের ইন্টারভিউ এর সময় আপনারা যে সমস্ত তথ্য দিবেন এবং যে সমস্ত কাগজপত্র আপনারা জমা দিবেন সেগুলো যেন সত্য এবং সঠিক হয়। আমেরিকার যে অভিবাসন আইন আছে সেটা খুবই কঠোর। আপনারা যদি কোনো আপনার প্রদান করা কোনো তথ্য যদি ভুল বিবেচনা করা হয় অথবা প্রমাণিত হয় যে আপনি ভুল কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, তাহলে এমনও হতে পারে যে আপনারা কখনোই যুক্তরাষ্ট্রে আর প্রবেশ করতে পারবেন না এবং স্থায়ীভাবে আপনারা নিষিদ্ধ হতে পারেন ভুল তথ্য বা মিথ্যা তথ্য প্রদান করার জন্য। Okay, if you are caught providing incorrect information or falsified documents for any derivatives on your petition, you will be found ineligible to immigrate under U.S. alien smuggling laws. You and your family members may be permanently ineligible to immigrate to the United States if you do not provide accurate information and documents throughout the immigration process. অফিসার যেটা বললেন যে আপনাদের ভিসার আবেদনে অন্তর্ভুক্ত আপনার নিজের অথবা আপনার পরিবারের যে কারো সম্পর্কে কোনো ভুল বা মিথ্যা তথ্য বা কাগজপত্র আপনারা দিবেন না। যদি আপনারা ধরা পড়েন তাহলে ইউএস এলিয়েন স্মাগলিং ল এর আন্ডারে আপনারা বা মানব পাচার আইন অভিবাসনের আন্ডারে আপনারা একেবারে অযোগ্য বলে বিবেচিত হবেন। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনারা যদি ইন্টারভিউতে আসেন এবং অফিসার যদি আপনাদের কোনো সন্তান যিনি আপনাদের সঙ্গে আমেরিকায় যাচ্ছেন তার বয়স নিয়ে প্রশ্ন করেন বা তার ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা নিয়ে প্রশ্ন করেন এবং আপনারা যদি সঠিকভাবে উত্তর না দেন বা ভুল তথ্য প্রদান করেন তাহলে সেটাও কিন্তু মিথ্যা বলে বিবেচিত হবে এবং আপনারা তখন এই আইনের আওতায় অযোগ্য বলে বিবেচিত হতে পারে। তাই সঠিক এবং সত্য তথ্য দেওয়াটা খুব জরুরি। এছাড়াও যদি আপনারা সঠিকভাবে ইনফরমেশন গুলা না দেন তখন আপনারা স্থায়ীভাবে মানে আপনাদের এটা পার্মানেন্টলি অভিবাসনের জন্য আপনারা অযোগ্য বিবেচিত হতে পারেন। এরপরে আমার কলিগ প্রোফাইল ক্রিয়েশন নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেবেন। থ্যাংক ইউ। সো প্রোফাইল ক্রিয়েশন নিয়ে আমি এখন কিছু কথা বলবো আপনাদেরকে। নেক্সট স্লাইড। সো প্রোফাইল ক্রিয়েশনের সময় আপনাদেরকে মনে রাখতে হবে প্রোফাইলটা হচ্ছে প্রত্যেক আবেদনকারীর জন্য একটি প্রোফাইল করতে হয়। প্রোফাইলটা হচ্ছে ustraveldocs.com/bd/en এই ওয়েবসাইটে গিয়ে তৈরি করতে হয়। প্রোফাইল তৈরি করার সময় প্রত্যেক আবেদনকারীর সঠিক নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, কেস নাম্বার
এগুলো উল্লেখ করে আপনাদের প্রোফাইলটা তৈরি করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার এই প্রোফাইলে অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা খেয়াল করবেন যে আমরা ইন্টারভিউর আগের থেকে আপনাদেরকে ইমেল পাঠানো শুরু করি। আপনাদের কোনো জয়েন্ট স্পন্সর প্রয়োজন আছে কিনা, আপনাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন পাসপোর্ট লাগবে কিনা, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কিনা, আপনারা যে ছবি জমা দিয়েছেন সেটা সঠিক না হলে নতুন ছবি নিয়ে আসবেন। তো এইসব কারণে কিন্তু অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসটা খুবই প্রয়োজন। সো দয়া করে আপনাদের প্রোফাইলে অবশ্যই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে যেটা হয়েছে যে আপনারা প্রোফাইল ক্রিয়েশন করার পরে আপনাদের ডকুমেন্ট কালেকশন সেন্টারটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমাদের 3টি ডকুমেন্ট কালেকশন সেন্টার আছে, ঢাকা, চিটাগং বা সিলেট। আপনাদের সুবিধা মতো আপনারা যেটা আপনাদের সুবিধা হবে সেভাবে করে আপনারা ডকুমেন্ট কালেকশন সেন্টার সিলেক্ট করবেন। আমাদের ওয়েবসাইটে আরো তথ্য আছে এই প্রোফাইল রিলেটেড, তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা এখনো প্রোফাইল তৈরি করেননি দয়া করে আজকে আপনাদের প্রেজেন্টেশনের পরে আপনারা প্রোফাইল তৈরি করে ফেলবেন। নেক্সট। ওকে, এরপর ইন্টারভিউ শেষে আপনাদের হয়তোবা কনসুলার অফিসার এরকম সবুজ একটি কাগজ দিবে যেটা আমার হাতের বাঁ দিকে আছে, অথবা সাদা একটি কাগজ দিবে যেটা আমার হাতের ডান দিকে আছে। যদি সাদা কাগজটি পান আপনারা, অর্থাৎ আপনাদের ইন্টারভিউ সফল হয়েছে, কনসুলার অফিসার আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের ডকুমেন্ট কালেকশন সেন্টারে আপনাদের পাসপোর্টটা পাবেন। পাসপোর্ট কিন্তু আমরা তখন আমাদের কাছে রেখে দিব, কারণ পাসপোর্টের মধ্যেই আমরা আপনাদেরকে ভিসাটা দিব। আর যদি আপনারা কোনো কারণে সবুজ পাতাটি পান, তার মানে আপনাকে আরো কিছু ডকুমেন্ট সিয়াকে আপলোড করতে হবে এবং ডকুমেন্ট কালেকশন সেন্টারে হয়তোবা জমা দিতে হবে। কনসুলার অফিসার সেটা বিস্তারিত সেই নীল কাগজে লিখে দিবেন। আমাদের বিনীত অনুরোধ যে ইন্টারভিউর পর আপনারা জানালা ত্যাগ করবেন ইন্টারভিউ এবং বাড়িতে চলে যাবেন। আপনারা কনসুলার ওয়েটিং রুমে আর অপেক্ষা করার প্রয়োজন হবে না। নেক্সট। এরপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আপনাদের যদি আরো কোনো তথ্য বা বিস্তারিত কোনো ইনফরমেশন জানতে হয় সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটি দেয়া আছে এখানে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। এখানে বাংলা এবং ইংরেজিতে খুব ভালোভাবে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের উত্তরগুলো দেয়া আছে। নেক্সট। আর একদম সর্বশেষে আমরা চলে আসছি প্রেজেন্টেশনের স্লাইডে। আমরা চ্যাট বক্সটি ওপেন রেখেছি, আপনারা আপনাদের পরবর্তী প্রশ্নগুলো জমা করতে থাকেন চ্যাট বক্সে। চ্যাট বক্সে যাওয়ার আগে আমাদের সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগের মাধ্যম হচ্ছে ইমেইল। আমাদের ইমেইলের অ্যাড্রেসটা support-bangladesh@usvisascheduling.com। ইমেল অ্যাড্রেসটা support-bangladesh@usvisascheduling.com। আপনারা যখন আমাদেরকে ইমেইল করবেন অবশ্যই আপনাদের ডিএইচকে নাম্বার 10 ডিজিটের যে ডিএইচকে নাম্বার সেটা সঠিক দিয়ে আমাদেরকে ইমেইল করবেন। আপনাদের সঠিক নাম, পাসপোর্ট নাম্বার দিয়ে আমাদেরকে ইমেইল করবেন, কারণ আমরা প্রতিদিন শত শত ইমেল পেয়ে থাকি। কাজে আপনারা যদি এইসব বেসিক ইনফরমেশন আমাদেরকে ঠিক না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ইমেলের উত্তর পাবেন না বা দেরিতে পাবেন। তাছাড়া আপনারা আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ থেকে যদি আপনারা কল করেন সেই ক্ষেত্রে নম্বরটি হচ্ছে 09610202040। আমি আরেকবার বলছি 09610202040। এছাড়া আপনাদের পিটিশনার যদি আমাদেরকে কন্ট্যাক্ট করতে চায় সেই ক্ষেত্রে আমেরিকা থেকে যদি ফোন করেন সেই নম্বরটি হচ্ছে, সেই যে নম্বরে তাদেরকে আমাদের যোগাযোগ করতে হবে সেই নম্বরটি হচ্ছে +1 703 988 3466। তো আমাদের প্রেজেন্টেশনের স্লাইড এখানেই শেষ হচ্ছে। এই স্ক্রিনটা আমরা রেখে দিচ্ছি, আপনাদের যদি কোনো স্ক্রিনশট নিতে হয় আপনারা নিতে পারেন এবং আমরা এখন আবারও চ্যাট বক্সে ফেরত যাচ্ছি।
আমরা ইতিমধ্যে দেখছি আমাদের কনসুলার স্টাফ 1 এবং আমাদের কনসুলার অফিসার আপনাদের অনেক প্রশ্নের উত্তর চ্যাট বক্সের মাধ্যমে লিখে দিয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অফিসার অ্যান্ড কনসুলার স্টাফ 1 ফর অ্যাড্রেসিং সো মেনি কোয়েশ্চেন্স। আশা করি এগুলো আপনাদের হেল্পফুল হবে, আপনাদের প্রশ্ন উত্তরগুলো আপনারা জেনেছেন। তাছাড়াও আমরা আরো প্রশ্ন চ্যাট বক্স থেকে এখন ভার্বালি বলবো। একজন অ্যাপ্লিকেন্ট প্রশ্ন করেছেন, উনি সম্ভবত ওনার সন্তানের যে ইন্টারভিউ ডেটটা ছিল সেটা মিস করেছেন, বা আসতে পারবেন না যে ডেটটা দেয়া আছে। তো সেক্ষেত্রে উনি কি করতে পারবেন? অ্যাকচুয়ালি আমরা সকল অ্যাপ্লিকেন্টদেরকেই এনকারেজ করি যে ইন্টারভিউ যে ডেটটা থাকে আপনাদেরকে দেয়া হয় ওটা দয়া করে আপনারা মিস করবেন না, কারণ আমাদের আসলে ইন্টারভিউ এর অনেক অ্যাপ্লিকেন্টের প্রেশার আছে এটার ক্ষেত্রে। কিন্তু একান্তভাবে যদি না পারেন আপনারা ইমেল করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বিষয়টাতে। Officer, there is a question. Interview is in June. Which tax year document should I upload? 2023 or 2024? If the income has changed, then you should upload the most recent tax information. ওকে, আপনার ইন্টারভিউ হচ্ছে জুন মাসে। আপনি জানতে চাচ্ছেন যে পিটিশনারের 2023 ট্যাক্স ডকুমেন্টস আপলোড করবেন না 2024 এর। তো কনসুলার অফিসার রিপ্লাই দিচ্ছেন যদি আপনার পিটিশনারের ইনকামে চেঞ্জ আসে অর্থাৎ বাড়ে, সেই ক্ষেত্রে অবশ্যই 2024 এর ডকুমেন্টসই আপনার আপলোড করা উচিত সিয়াকে। কনসুলার One second. So I see a lot of questions coming through about if somebody can accompany you to the interview. Mhm. So I want to make it clear that you can have somebody accompany you to the interview as long as they have proper identification. But it is the consular officer's discretion if you get to be up at the window during the interview. ওকে, কনসুলার অফিসার একটা প্রশ্নর উত্তর দিচ্ছে। আমরা অনেকগুলো প্রশ্ন পাচ্ছি এটা নিয়ে যে কেউ ইন্টারভিউতে আপনার সাথে অ্যাসিস্ট্যান্সের জন্য আসতে পারবেন কিনা। কনসুলার অফিসের উত্তর হচ্ছে হ্যাঁ, আসতে পারবে, তবে অবশ্যই তাকে ফটো আইডি আনতে হবে। এখানে আমি কনসুলার অফিসের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। আমাদের ওয়েটিং রুমের কিন্তু একটা ক্যাপাসিটি আছে। এখন যদি আমাদের ইন্টারভিউ 200 জনের হয়, 200 জনের সাথে যদি আরো 200 জন অ্যাসিস্ট্যান্সের জন্য আসে, তাহলে কিন্তু আমরা এতজনকে অ্যাকম্পানি করতে পারবো না আমাদের ওয়েটিং রুমে। কাজে এইটা তাদেরকে আমরা অফার করছি। যদি কেউ সিনিয়র সিটিজেন হন, কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, সেই ক্ষেত্রে শুধুমাত্র তাদের জন্য। এবং পিটিশনার যদি হন তারা আসতে পারেন। অফিসার এটাও ইনক্লুড করছেন যে তারা ইন্টারভিউ উইন্ডোতে অ্যাপ্লিকেন্টের সাথে থাকতে পারবেন কিনা এটা কনসুলার অফিসার ডিসাইড করবে। আর সেক্ষেত্রে আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের কিন্তু গ্রিটাররা থাকে কনসুলার ওয়েটিং রুমে, তারাও কিন্তু অ্যাপ্লিকেন্টদেরকে হেল্প করেন। একজন অ্যাপ্লিকেন্ট প্রশ্ন করেছেন, উনি ওনার সম্ভবত পিটিশনার প্রশ্ন করেছেন এটা, ওনার ওয়াইফ ভিসা ইন্টারভিউ ডেট পেয়েছে, বাট ওনার যে বাচ্চা আছে 2.5 বছর বয়স, সে এখনো ইন্টারভিউ ডেট পায়নি। এই ক্ষেত্রে তার কি করণীয়? কনসুলার অফিসার, one of the petitioner wrote his wife got the interview date, but his 2.5 years child hasn't got the interview date yet, so what can she do? Repeat that question one more time. I'm sorry. Okay. The petitioner wrote his wife gets the interview date, but his son, who is like 2.5 years old, hasn't got any interview date. So what can they do? Okay, I recommend that the spouse comes to her interview, and then if she would like to travel without the child, she has that option. Or if she would like to wait for the child's case to get to our embassy, then she has the option to wait as well. আচ্ছা, কনসুলার অফিসার যেটা বলছেন, উনি রিকমেন্ড করেন আপনার ওয়াইফ যিনি আছেন তিনি নির্ধারিত ইন্টারভিউ দিতে এম্বাসিতে আসবেন, ইন্টারভিউ দিবেন। আর উনি যদি চান বাচ্চাকে ছাড়াও উনি ওনার ভিসা প্রসেসটি করতে পারে। আর উনি যদি এটাও চান যে না উনি বাচ্চাকে ছাড়া ভিসা প্রসেস করবেন না, উনি ইন্টারভিউ দেওয়ার পরে বাচ্চার কেসটি যতদিন পর্যন্ত ইউএস এম্বাসি ঢাকাতে না আসবে উনি ওয়েট করতে পারবেন। আমার কলিগের সাথে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি। এই ক্ষেত্রে ইন্টারভিউর আগে আপনি এজ এ পিটিশনারও আমাদেরকে ইমেল করতে পারেন। এই তথ্যগুলো আমরা ইমেইলেও আপনাকে জানাতে পারি। আপনার ওয়াইফ যদি এখন প্রসেস নাও করতে চান, বাচ্চার জন্য অপেক্ষা করতে চান, সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ বাচ্চার পিটিশন যখন আসবে তারা দুইজনও একসাথে ইন্টারভিউ দিতে আসতে পারে। সো ইমেল অ্যাড্রেস দেয়া আছে, ইমেল করলে আমরা বিস্তারিত আরো ইমেইলে আপনাকে জানাতে পারবো, যেহেতু এটা খুবই কেস স্পেসিফিক একটা প্রশ্ন। ধন্যবাদ।
Officer, there is a question for you. Somebody asked, hi, when my husband applied, he needed joint sponsor, but now he is sufficient earning. Does the petitioner need joint sponsor still? So we will need the most up-to-date information about the petitioner's income, and if that meets the guidelines, then they will not need a joint sponsor. But if it does not, then they will. আচ্ছা, প্রশ্নটা ছিল একজন বলেছেন যে ওনার হাজবেন্ড বা স্বামী যখন ওনার জন্য আবেদন করেছেন তখন তার ইনকাম পর্যাপ্ত ছিল না এবং তখন একটা জয়েন্ট স্পন্সরের প্রয়োজন ছিল, কিন্তু এখন ওনার হাজবেন্ড, আমি ধরে নিচ্ছি ওনার হাজবেন্ডই পিটিশনার, তার ইনকাম পর্যাপ্ত আছে। উনি জানতে চেয়েছেন তার কি জয়েন্ট স্পন্সর এখনো লাগবে কিনা। অফিসার এই প্রশ্নের উত্তরে বলেছে যে আপনাদের যে লেটেস্ট স্পন্সরশিপের যে ডকুমেন্ট আছে সেই লেটেস্ট ডকুমেন্ট গুলো আপনারা আপলোড করবেন এবং লেটেস্ট ডকুমেন্ট অনুযায়ী যদি ওনার হাজবেন্ডের ইনকাম পর্যাপ্ত হয়ে থাকে সেক্ষেত্রে জয়েন্ট স্পন্সরের কোনো প্রয়োজন নেই, কিন্তু ওনার হাজবেন্ডের ইনকাম যদি পভার্টি গাইডলাইন অনুযায়ী পর্যাপ্ত না হয়ে থাকে তাহলে জয়েন্ট স্পন্সরের প্রয়োজন আছে। একজন অ্যাপ্লিকেন্ট প্রশ্ন করেছেন ওনার সন্তানের বয়স 13 বছর, তার পুলিশ সার্টিফিকেট লাগবে কিনা। উনি অনেকের কাছ থেকে নাকি তথ্য পেয়েছেন, অনেকে নাকি ওনাকে বলেছে 13 বছর হলে পুলিশ সার্টিফিকেট লাগে। অ্যাকচুয়ালি তথ্যটি সঠিক নাই। 16 বছর বা তার বেশি যদি কোনো অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন শুধু তাদের জন্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। প্রোফাইল রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমাদের কল সেন্টারে দয়া করে যোগাযোগ করুন। কল সেন্টারের নাম্বার এখানে দেয়া আছে, ইমেল অ্যাড্রেসও দেয়া আছে। প্রোফাইল রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেইল এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ। একজন বারবার প্রশ্ন করছেন পিটিশনারের অনলাইনে বার্থ সার্টিফিকেট এবং ডিভোর্স সার্টিফিকেট তার কাছে আচ্ছা জি তার কাছে অ্যাকচুয়ালি সফট কপি গুলোই আছে যেগুলো উনি আপলোড করেছেন, তার কাছে কোনো হার্ড কপি নেই। সেক্ষেত্রে কি করবে? পিটিশনারের অরিজিনাল রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট এগুলো আসলে অফিসার আপনার অরিজিনাল দেখতে চাবেন, তো সেই ক্ষেত্রে মেইলের মাধ্যমে আপনাকে আনতে হবে এবং অফিসার সেটা ইন্টারভিউর দিন দেখবেন। এটা সিভিল ডকুমেন্টের আওতায় পড়ে, নাগরিকত্বের কাগজপত্রের আওতায় পড়ে। এটা আমার কলিগ এর আগেও বলেছেন যে অরিজিনাল সব সিভিল ডকুমেন্টস অরিজিনাল ইন্টারভিউ দিন আনতে হবে। অনেক IR5 অ্যাপ্লিকেন্টসরা প্রশ্ন করছেন তাদের ম্যারেজ সংক্রান্ত কোনো কাগজ নিয়ে আসতে হবে কিনা। আমরা আমাদের যে প্রেজেন্টেশনে আমরা আগেই বলেছি IR5 অ্যাপ্লিকেন্টস এর জন্য ম্যারেজ ডকুমেন্টস, তালাকের ডকুমেন্ট অথবা ডেথ সার্টিফিকেট, স্পাউস যদি মারা যান সেটা ম্যান্ডেটরি নাই। তাদের জন্য ম্যান্ডেটরি ডকুমেন্ট হচ্ছে পিটিশনারের অরিজিনাল বার্থ সার্টিফিকেট। আমার কলিগের সাথে আমি আরেকটু অ্যাড করছি, যদি আপনাদের কাছে অলরেডি এগুলো থাকে, আপনারা যদি চান আপনারা নিয়ে আসতে পারেন। নিয়ে আসলে কোনো হার্ম নেই। আপনারা যদি ম্যারেজ ডকুমেন্ট, ডিভোর্স ডকুমেন্ট এগুলো আনতে চান আপনারা সাথে রাখতে পারেন। কোনো কেস স্পেসিফিক ক্ষেত্রে হয়তো বা কনসুলার অফিসার দেখতেও যেতে পারে, বাট সেটা খুবই রেয়ার। সো যেহেতু অনেক প্রশ্ন আসছে কাজে আমরা এটা অ্যাড্রেস করছি। আমি এটাও অ্যাড করছি আমার কলিগের সাথে, আমার কলিগ যেটা বললো IR5 অ্যাপ্লিকেন্টদের যেটা পিটিশনারের রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট অরিজিনাল এটা আনতে হবে ম্যান্ডেটরি, কিন্তু তার সাথে সাথে এর আগে যে আমার কলিগ এভিডেন্স অফ রিলেশনশিপ নিয়ে কথা বলেছে, অ্যাফিডেভিট অফ সাপোর্ট নিয়ে কথা বলেছে, এগুলো সব কিন্তু একজন IR5 অ্যাপ্লিকেন্টকে উত্তীর্ণ করার পরেই কিন্তু তাকে ইমিগ্রেন্ট ভিসাটা আমরা প্রদান করতে পারবো। শুধু পিটিশনারের অরিজিনাল রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট আনলেই কিন্তু আপনার ইমিগ্রেন্ট ভিসাটা হয়ে যাবে না। আই হোপ আমি ক্লিয়ার হয়েছি, আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ। একজন জানতে চেয়েছেন যে ওনারা বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বার্থ সার্টিফিকেটের ইলেকট্রনিক কপি ডাউনলোড করে প্রিন্ট করে আনতে পারবেন কিনা। আবার বলবেন? বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বার্থ সার্টিফিকেটের যে ইলেকট্রনিক কপি ওইটা ডাউনলোড করে আনলে হবে কিনা। ও তাদের তো আসলে অরিজিনালটা আনতে হবে, জি ডাউনলোডেড কপি না, আপনাদেরকে অরিজিনালটা আনতে হবে এবং এটা অবশ্যই আপলোড করতে হবে সিআইডি। একজন প্রশ্ন করেছেন ওনার ইন্টারভিউ আছে 1 জুন,
উনি সিয়াক যেটা আছে সেখানে ওনার যে সম্পর্কের রিলেশনশিপের বিভিন্ন ডকুমেন্ট, ছবি, এগুলো উনি আপলোড করতে চাচ্ছেন। তাই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে আপলোড করলে, উনি জানতে চেয়েছেন। আরেকবার বলুন। সিয়াকে উনি ওনার এভিডেন্স অফ রিলেশনশিপের যে ডকুমেন্ট গুলো আছে সেটা উনি আপলোড করতে চান। জি, সিয়াকে আপনার এভিডেন্স অফ রিলেশনশিপের ডকুমেন্ট অর্থাৎ সম্পর্কের প্রমাণের ডকুমেন্ট আপনি আপলোড করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি আপলোড করতে পারেন, তবে ফিজিক্যাল কপি, হার্ড কপি গুলো আপনাকে অবশ্যই ইন্টারভিউতে আনতে হবে, স্পেশালি ছবি। একজন লিখেছেন যে তার হাজবেন্ডই তার জয়েন্ট স্পন্সর, সেই ক্ষেত্রে তাদের সম্পর্কের প্রমাণের জন্য কি ম্যারেজ সার্টিফিকেটটাই যথেষ্ট কিনা। আসলে এটা লিখেছেন যিনি, তাকে আমি বলতে চাচ্ছি আসলে হাজবেন্ড আপনার জয়েন্ট স্পন্সর না, হাজবেন্ড আপনার পিটিশনার, যেটা আমরা ধরে নিচ্ছি। আর হচ্ছে সম্পর্কের প্রমাণের জন্য শুধুমাত্র ম্যারেজ সার্টিফিকেটই যথেষ্ট না। আমার কলিগ যে আপনাকে বললো, আপনার, আমি ধরে নিচ্ছি আপনার বিবাহিত ভিত্তিক পিটিশনে যাচ্ছেন আমেরিকাতে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিয়ের ছবি, হানিমুনের ছবি, আপনার পিটিশনার যে কয়বার বাংলাদেশে এসেছেন সে সকল ছবি ইন্টারভিউ দিন কনসুলার অফিসারকে আপনাকে দেখাতে হবে। আচ্ছা, একজন লিখেছেন আমার মেয়ে এখন বিবাহিত, সে কি আমার সাথে ইন্টারভিউতে আসতে পারবেন কিনা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি হয়তোবা আপনি F4 ক্যাটাগরিতে যাচ্ছেন এবং আপনি উল্লেখ করছেন আপনার একজন মেয়ে আছে যে এখন বিবাহিত। তো আপনার মেয়ে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে আর ইমিগ্রেন্ট এই ভিসার জন্য এলিজিবল না, সেই ক্ষেত্রে তাকে অ্যাকচুয়ালি ইন্টারভিউতে আসতে হবে না। আপনি চাইলে তার ম্যারেজ সার্টিফিকেটের একটা কপি নিয়ে আসতে পারেন। Officer, somebody asked if the petitioner was previously divorced. Do they need to bring the divorce document or also the previous marriage document? We only need the original divorce decree. Okay. একজন জানতে চাচ্ছেন আপনার পিটিশনার যদি এর আগে বিবাহিত হয়ে থাকেন তাহলে ইন্টারভিউতে কি আগের বিয়ের ম্যারেজ ডকুমেন্ট এবং ডিভোর্স ডকুমেন্ট লাগবে কিনা। অফিসার উত্তরে বলেছেন যে আপনার পিটিশনার যদি আগে বিবাহিত হয়ে থাকে তাহলে অরিজিনাল যে ডিভোর্স ডকুমেন্ট আছে তার আগের বিয়ের, সেটা ইন্টারভিউয়ের দিন নিয়ে আসবেন। একজন I-864W নিয়ে জিজ্ঞেস করছেন এটা কি তার ছেলের জন্য প্রয়োজন কিনা। I-864W ফর্ম এখন আমাদের আর লাগে না, এই কারণে USCIS এর ওয়েবসাইট থেকে এই ফর্মটি আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা। একজন প্রশ্ন করেছেন অরিজিনাল I-864 অ্যাফিডেভিট সাপোর্ট কি ইন্টারভিউ দিয়ে নিয়ে আসতে হবে কিনা। না, যে কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, অ্যাফিডেভিট টু সাপোর্ট, W2, IRS, ট্যাক্স ডকুমেন্টস, কোনো কিছুই আপনাকে ফিজিক্যাল কপি ইন্টারভিউ দিয়ে নিয়ে আসতে হবে না, সবকিছু আপনাকে সিয়াকে আপলোড করতে হবে। অনলি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। একজন অ্যাপ্লিকেন্ট প্রশ্ন করেছেন উনি 20 বছর বাংলাদেশের বাইরে ছিলেন, তো সেক্ষেত্রে উনি যে কান্ট্রিতে ছিলেন সেখান থেকে ওনার পুলিশ সার্টিফিকেট লাগবে কিনা। হ্যাঁ, আপনাকে সেখান থেকে পুলিশ সার্টিফিকেট অবশ্যই লাগবে, যেহেতু আপনি দীর্ঘ 20 বছর সেই দেশে ছিলেন। আপনি যদি সেই দেশ থেকে পুলিশ সার্টিফিকেট গ্রহণ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করেছেন কিন্তু পাননি, এই সংক্রান্ত প্রমাণ অবশ্যই আপনাকে কনসুলার অফিসারকে দেখাতে হবে। একজন লিখেছেন জয়েন্ট স্পন্সরের সব ডকুমেন্টস কি লেটেস্ট থাকতে হবে কিনা। জি, আপনার পিটিশনের মতোই আপনার জয়েন্ট স্পন্সরেরও সব ডকুমেন্টস I-864 এভরিথিং সবকিছু লেটেস্ট ইয়ারে থাকতে হবে এবং সিয়াকে আপলোড থাকতে হবে। তার ইনকাম যথেষ্ট পরিমাণ, একটা কোয়েশ্চেন, আচ্ছা, যথেষ্ট পরিমাণ থাকতে হবে আপনাকে স্পন্সর করার জন্য। আচ্ছা, একটি প্রশ্ন এসেছে, আমার বাবা মেইন অ্যাপ্লিকেন্ট, সে ব্রেন স্ট্রোক করে সে এখন সবকিছু মনে করতে পারছে না, এখন আমাদের ইন্টারভিউর সময় করণীয় কি। So officer, there is a question. So this is a F4 family. So the father unfortunately had a brain stroke and he's unable to remember a lot of information. In this situation, what can be done? Is the father the primary applicant? Yes. 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 Okay. Is he still able to come to the interview? Yes. Okay. In that situation, as long as the other members of the visa class can answer the consular officer's questions, then that is okay.
ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ অফিসার। সো প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিলেন। প্রশ্নটি ছিলেন যে মেইন আবেদনকারী F4 ভিসা অ্যাপ্লিকেন্টের তার বাবার ব্রেন স্ট্রোক হওয়াতে সে কিছু মনে রাখতে পারছেন না, কিছু বলতেও পারছেন না। তো এই ক্ষেত্রে কি করণীয়? যদি আপনার বাবা মেইন অ্যাপ্লিকেন্ট হন এবং আপনার বাবা এখনো আমেরিকাতে আসলে ইমিগ্রেশন ভিসাটা নিতে চাচ্ছেন, অবশ্যই তো তাকে আমেরিকা ইন্টারভিউতে আসতে হবে এবং আপনাদের ফ্যামিলি মেম্বাররা যদি কনসুলার অফিসারের প্রশ্নের উত্তর দিতে পারেন, কনসুলার অফিসারকে সন্তুষ্ট করতে পারেন, তাহলেই হবে। এটাই কনসুলার অফিসার উত্তরে দিয়েছেন। থ্যাংক ইউ। আমরা এখন দেখতে পাচ্ছি অনেক অ্যাপ্লিকেন্টই একই প্রশ্ন বারবার চ্যাট বক্সে কপি পেস্ট করে দিচ্ছেন। দয়া করে আমরা অনুরোধ করব এটাই আপনারা করবেন না। এতে দেখা যায় কি অনেক বেশি প্রশ্ন আসে, কিন্তু যাদের অরিজিনাল প্রশ্ন আছে সেটাই আমরা অ্যাটেন্ড করতে পারছি না এটার কারণে। ধন্যবাদ। একজন প্রশ্ন করেছে ডমিসাইল নিয়ে, ডমিসাইলের কাগজপত্র কি অরিজিনাল নিয়ে আসতে হবে নাকি সিয়াকে আপলোড করতে হবে? ডমিসাইলের কাগজপত্র সিয়াকে আপলোড করতে হবে। তো সেগুলো আপনারা চাইলে সাথে রাখতে পারেন, বাট অবশ্যই সিয়াকে আপলোড করবেন। Officer, there is a question. I'm taking a break before officially starting my new job. Since there is a gap in work, should I fill out a I-864A with my wife and resubmit? Previously, my income was sufficient and we did not do I-864A, and I didn't anticipate changing jobs at that time. If your income has significantly changed, then you need to upload the new information. ওকে, সো প্রশ্নটা ছিল হচ্ছে একজন পিটিশনার থেকে, উনি ওনার কাজ থেকে কিছুটা ব্রেক নিয়েছেন, এই কারণে উনি জানতে চাচ্ছেন তাকে কি I-864A ফর্মটি পূরণ করতে হবে কিনা। এর আগে তার ইনকাম যথেষ্ট ছিল তার মতে। তো কনসুলার অফিসার যেটা If any of your income information has changed, then you need to upload new. সো আপনার যদি অ্যাজ আ পিটিশনার আপনার যদি ইনকাম চেঞ্জ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কাগজপত্র অবশ্যই আপলোড করতে হবে সিয়াকে। একজন প্রশ্ন করেছে ওনার পিটিশনারের অ্যাড্রেস পরিবর্তন হয়েছে, উনি কি করবেন? আপনি যেদিন আপনার ইন্টারভিউ সেদিন এসে আপনার যিনি লোকাল কনসুলার স্টাফ আছে তাকে এই তথ্যটি জানাবেন, উনি আপনার DS-260 তে তথ্যটি আপডেট করে দিবেন। একজন অ্যাপ্লিকেন্ট প্রশ্ন করেছেন যে সিজিআই অ্যাকাউন্ট কি ম্যান্ডেটরি কিনা, উনি সিলেট থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে চায়। জি, সিজিআই অ্যাকাউন্ট বলতে আমরা প্রোফাইল কে রেফার করছি। অবশ্যই সিজিআই অ্যাকাউন্ট বা প্রোফাইল ম্যান্ডেটরি। আপনি সিলেট ডকুমেন্ট ডেলিভারি সেন্টারটা চুজ করতে পারেন যদি সেটা আপনার জন্য ইজিয়ার হয়। প্রোফাইল রিলেটেড বা সিজিআই প্রোফাইল রিলেটেড যদি প্রশ্ন থাকে আমাদেরকে ইমেইলের মাধ্যমে বা কল সেন্টারের মাধ্যমে যোগাযোগ করুন। আমরা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দিয়ে রেখেছি। Consular officer, there is a question. Wants to know about IR2 visa, especially what to bring if the petitioner is stepfather and mother is a US citizen. Okay. We need proof of relationship between the IR2 and the petitioner, so the stepfather and stepchild relationship. But you will also need their original birth certificate as well. So whatever documents, pictures, chats, timeline of relationship that you can provide for that relationship, please bring with you. Okay. So প্রশ্নটা হচ্ছে IR2 ভিসা আবেদনকারীর এবং পিটিশনার হচ্ছে তার স্টেপ ফাদার এবং মা হচ্ছে ইউএস সিটিজেন। তো সেই ক্ষেত্রে কি কাগজপত্র প্রয়োজন? তো কনসুলার অফিসার উত্তরে যেটা বলেছে সেটা হচ্ছে যে অবশ্যই সম্পর্ক প্রমাণ করার জন্য যেসব কাগজপত্র আছে, আপনি যে তার স্টেপ ফাদার, আপনাদের যে টাইমলাইন তার মায়ের সাথে আপনার বিয়ে হয়েছে, তারপরে বাচ্চার সাথে যে আপনি টাইম স্পেন্ড করেছেন, এসব এভিডেন্স অফ রিলেশনশিপ আপনাকে সাবমিট করতে হবে বা অ্যাপ্লিকেন্টকে ইন্টারভিউ দিয়ে কনসুলার অফিসারকে দেখাতে হবে। তাছাড়া অবশ্যই রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট ইত্যাদি যা যা নাগরিকত্বের কাগজপত্র আমরা ডিসকাস করেছি, সিভিল ডকুমেন্টস, সে সবকিছু প্রয়োজন হবে। একজন অ্যাপ্লিকেন্ট সিজিআই প্রোফাইল নিয়ে আরেকটা প্রশ্ন করেছেন। উনি সিজিআই প্রোফাইল করার সময়
লোকেশনটি ভুল দিয়েছিলেন, উনি কারেকশন করতে চান, উনি কি করতে পারেন এই ক্ষেত্রে? কল সেন্টারে যোগাযোগ করবেন, কল সেন্টার ইনফরমেশন দেয়া আছে, তারা সকল আপনাদেরকে অ্যাসিস্ট্যান্স করবে। প্রোফাইল রিলেটেড আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছি না, সরি ফর দ্যাট। একজন একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, লিড বলেছেন যে I usually use English letters to write Bengali while chatting with my husband. Do I need to translate and print those messages? যে আপনি যে ইংরেজিতে বাংলা লিখেন সেটা তো আসলে বাংলাতেই বলছেন। আপনাকে আপনার ভাষাটা যদি বাংলা হয়ে থাকে বা ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই সেটা ট্রান্সলেশন কপি আনতে হবে। Officer, there is another part of the question. The applicant said, I've been communicating with my husband via social media every day for 2 years. Do I need to provide all call logs? No. No, of course not. No. আপনি বুঝে আপনার পিটিশনারের সাথে আপনি বুঝে কতটুকু কি আনবেন, রিসেন্ট পুরনো মিলিয়ে আপনি আনবেন। কনসুলার অফিস যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনি যে ছবি জমা দিবেন সেটাতে যদি সন্তুষ্ট হয়ে যায়, প্রশ্নগুলো যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আর এত বিস্তারিত আর অফিসার যাবেন না। অবশ্যই আপনাকে সব কল রেকর্ডস এভরিডে আনতে হবে না। আমরা প্রেজেন্টেশনের প্রশ্ন উত্তরের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা আরো কয়েকটা প্রশ্ন নিব আপনাদের থেকে, আমরা চুজ করছি সেই প্রশ্নগুলো কি হতে পারে। তাছাড়াও কনসুলার অফিসার বেশ কিছু প্রশ্নের উত্তরও চ্যাটের মাধ্যমে লিখেও দিচ্ছেন, তো আশা করি সেভাবেও আপনাদের হেল্পফুল হচ্ছে। ইন্টারভিউ মিস যদি করে থাকেন সেই ক্ষেত্রে আমাদেরকে ইমেল করবেন। কয়েকবারই বলা হয়েছে এই তথ্যটা। প্রথমত চেষ্টা করবেন না মিস করতে, আমাদের ডিমান্ড অনেক হাই ইন্টারভিউ ডেটের। আর যদি মিস করেও ফেলেন কোনো কারণে, আমাদেরকে ইমেল করবেন। একজন একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে তার এইচএসসি পরীক্ষার দিন ইন্টারভিউ ডেট পড়েছে। আপনাদের এরকম কোনো বোর্ড এক্সামের দিন যদি পরীক্ষার ডেট ইন্টারভিউ ডেট পড়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ইমেইল অ্যাড্রেস আছে সেখানে আপনাদের কেস নাম্বার সহ বিস্তারিত লিখে আমাদেরকে ইমেইল করবেন। একজন প্রশ্ন করেছেন যে তার কি অরিজিনাল সাইন্ড I-864 ইন্টারভিউতে আনতে হবে কিনা। না, অরিজিনাল কোনো I-864 কাগজপত্র ইন্টারভিউতে আনতে হবে না, সিআরকে আপলোড করতে হবে। তার আরেকটি প্রশ্ন ছিল যে ইনকাম চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে I-864 রিসাবমিট করতে হবে কিনা। জি, আপনার পিটিশনের যদি ইনকাম চেঞ্জ হয়ে থাকে, অবশ্যই তার I-864 রিসেন্ট যেটা উনি হাতে পেয়েছেন সেটা অবশ্যই সিআরকে আপলোড করতে হবে। একজন অ্যাপ্লিকেন্ট প্রশ্ন করেছেন যে ইউএস ড্রাইভিং লাইসেন্স কি ডমিসাইলের কোনো ডকুমেন্ট হিসেবে? এটা আমরা আমাদের লিস্টে দেইনি। আপনি চাইলে এটা শো করতে পারেন, এটা কনসুলার অফিসে ডিসাইড করবে যে উনি এটা অ্যাকসেপ্ট করছেন কিনা। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট মারা গেলে কি উনার ওয়াইফ এবং চিলড্রেন ইন্টারভিউ ফেস করতে পারবেন কিনা। এরকম ধরনের প্রশ্নের আগেও আমরা একটি পেয়েছিলাম, তার জন্য আবারও বলছি উত্তরটা। আনফরচুনেটলি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট যদি মারা যান, সেই কেসটা আর প্রসেস করা সম্ভব হয় না। সো প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট মারা গেলে সেই পিটিশনের আন্ডারে তার ওয়াইফ বা চিলড্রেন আসলে আর ইমিগ্রেশন ভিসাটা পারসিউ করতে পারবে না। সেই ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের অবশ্যই রেজিস্টার্ড ডেথ সার্টিফিকেটটা আমাদের প্রয়োজন। আমাদেরকে support-bangladesh@usvisascheduling.com এই ইমেল অ্যাড্রেসে আপনারা অবশ্যই রেজিস্টার্ড ডেথ সার্টিফিকেটটা ইমেল করে পাঠাবেন। একজন প্রশ্ন করেছেন তার পিটিশনার হচ্ছে তার ওয়াইফ, তার ইউএস পাসপোর্টটাই কি তার ফটো আইডি হিসেবে গ্রহণ হবে কিনা সে যদি আসতে চায় ইন্টারভিউতে। জি, অবশ্যই তার ইউএস পাসপোর্টই গ্রহণ হবে তার ইন্টারভিউ হিসেবে। সো আমরা এখন একদম শেষে চলে এসেছি, আমাদের প্রেজেন্টেশনে প্রশ্ন উত্তর পর্ব শেষ। আমাদেরকে ইমেইল বা ফোনের মাধ্যমে আপনারা যদি যোগাযোগ করতে চান, আবারও বলছি support-bangladesh@usvisascheduling.com এটা হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেস।
এবং একদম প্রেজেন্টেশনের শেষে আবারও মনে করা দিতে চাচ্ছি যে F4 এবং IR5 ভিসা আবেদনকারী যারা আছেন তারা অবশ্যই পিটিশনার অরিজিনাল রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট ইন্টারভিউ দিয়ে নিয়ে আসবেন এবং সিআরকে আপলোড করবেন। তা না হলে কিন্তু আপনাদের ইন্টারভিউটা সম্পূর্ণ আমরা করতে পারবো না। প্রোফাইল রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন নাম্বার বা ইমেইলে যোগাযোগ করুন যেটা স্ক্রিনে দেয়া আছে। প্রোফাইল যদি এখনো আপনারা না করে থাকেন অবশ্যই প্রোফাইল যত দ্রুত সম্ভব করে ফেলবেন। তো আমাদের প্রেজেন্টেশন আজকে শেষ হচ্ছে। আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে ইন্টারভিউতে দেখা হবে। আশা করি সব তথ্য আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল এবং প্রথম দিনই যাতে করে আমরা আপনাদেরকে ভিসাটা ইস্যু করতে পারি সেটাই হচ্ছে আমাদের এই গোল এই প্রেজেন্টেশনের। আপনাদের সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। Officer, do you want to say anything? Then, Thank you for joining us today. okay, officer আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। Okay.